শুরু করেন আপনি যেখান থেকে বলার আছে। আমার গ্রামের বাড়ি বগুড়া সারাকান্দি থানা, কামালপুর চন্দনসে গ্রামের বাড়ি। ছোটোকালে আমরা 2 ভাই ছিলাম আর কি। আমার বয়স যখন 6 বছর, আমার ছোটো ভাইটার বয়স ছিল 2-3 বছর। পরে যে কোনো এক সময় মানে বন্যার পানিতে আমার বাড়িঘর তুলে দেয়, গেলে আমার আব্বা ওই পানিতে মারা যায় আর কি। বন্যার পানিতে আপনার বাবা মারা যায়? হ্যাঁ, পানি মানে কত সালের গল্প এটা? এটা হলো আপনার মনে করেন আমার বয়স যখন 6-7 বছর আর কি। অত স্যার বলতে পারবো না তো। কি নদী? বাঙালি? না, যমুনা নদী। যমুনা নদী। আচ্ছা। বাঁধ ভেঙে দিলে ঘরে পানি ঢুকে যায়, জি। মানে বাঁধের সাইডে ঘর আছিল তো। পরে এই সংসারে হালটা আমার মায়ের উপরে পড়ে যায়। আচ্ছা। কারণ আমার মা আমার ঘরে 2 ভাইক নিয়ে শেরপুর চলে। শেরপুর আমার একটা মামা থাকতো। আচ্ছা। পরে এই মামার কাছে চলে আসে, বাড়ি ঘর নদীতে সব লয়ে গেছেন, কই থাকবো। পরে না এসে আমার মা মানুষের ভেতর কষ্ট করে কাজ করে আমাকে 2 ভাই আর কি লালন পালন করে। মানে করেন এই আমাদের শেরপুরে বিভিন্ন সাউদি হোটেল, বিভিন্ন হোটেলে মশলা বাটতো, মানুষের বাসার যা কাজ করতো, মানুষের যা খাবার দিত এটি নিয়ে এসে আমাকে 2 ভাই খাওয়াইতো। আমার মা নিজে না খায় আমাকেই খাওয়াইতো। যেরকম করে মানুষের বাসার কাজ করে আমাকে চলতো আর কি। পরে এক সময় আমি ওই যে শেরপুর থাকতাম মামা করে বাড়তি থাকা, মামা একটু জায়গা দিল যে এটি 2-3টা টিনের ছাপড়া তুলে তোর 2টা বাচ্চারা নিয়ে এনে থাক, আর কষ্ট করে কাজ কাম করে মানুষকে আরো বড় হলে একটা কিছু হবো। পরে এরকম আমার মা মনে করেন মানুষের কাজকে মানুষ করে এরকম শুনে আমার মামিটা মানে একটু স্বার্থপরই ছিল। মানে আমার মা ওই দিন আমার মামি মানে আমার মামার শ্বশুর বাড়ির থেকে লোকজন আসছে আসে মানে একটু ভালো মন্দ পাক শাক করছে। আর আমার মাও তো গেছে মানুষের কাজে। আর আমরা 2 ভাই ছোট, আর আমার ছোট ভাইটা বুঝতো না যে আর কি যে খাওয়ার জন্য কানতেছে, যে আমার খিদা লাগছে আমাকে। আর মামিকে আমি মানে কই মামিকে আন্দা হওয়া লিখবি না, আন্দা হলে তো দিমু। পরে আমরা ভাবছি তো দিবই, দুপুর হলে আজান দিছে, এখন তো 1টা বাজে খাওয়ান তো দিবই দুপুরের। তারপরে মনে করেন আমার মামি এরকম করতো, মামির শ্বশুরবাড়িতে লোকজন আসছে, ওনাদেরকে খাওয়াইছে। আমরা 2 ভাই আমাকে আর খাওয়ান দেয় না দেওয়ার কারণে আমার ছোটো ভাই তো কান্দে। আর আমার ছোটো ভাইরে নিয়ে আমি রাস্তার বাড়ির মধ্যে বাইরে গেছি, যে আমি ওরে পালি নিয়ে খাড়া আছি। 500 রুমের এক চাষি বলতেছে যে তোর ভাই কান্দে কে। আমি আমার ভাই তো খিদা লাগছে, আর তো মা আসে না, মা মানুষের বাড়িতে কাম করে খাওয়ান নিয়ে আসলাম আমার খাওয়ান, তাছাড়া তার খাওয়ান না। পরে করছে তো আমার পান্তা আছে, তুই পান্তা খাস তাহলে কাঁচামরিচ দিয়ে পান্তা খা। আর আমার ভাই তো পান্তা খাবি না। পরে আমি করছি খা মা, মামি করে ভাত গোস্ত আন দিছে, মামি ভাত দিব দেয় না গে। পরে আমি কেন কী কমান ভাই, আর মামি না দিলে পরে আমি পান্তা কোনো রোগ নিয়ে আমার ভাইকে, মা আসলো, আমরা 2 ভাই তো সেই কান্দা। পরে মা বললো যে কী হয়েছে, পরে এটা পরে মা বললো যে আমার ছেলেকে একটু দিল না। পরে করছে যে দুমু তো হ্যাঁ আমার মেহমান না খেলে আগর দিই কেমনে, অথচ কিন্তু এরা খাইয়া দিয়ে বয়ে রয়েছে। পরে এই নিয়ে একটু রাগারেগ হলে মামি বলতেছে তোমরা ঘর ভেঙে অন্য কোনো চলে যাও, আমাকে থাকা যাবে না। পরে আমার মা আমাকে 2 ভাই নেন কোথায় যাবে, আর একটা আমাদের এলাকার একটা চাষা এটা করলো যে আপনার জমিতে পড়ে আছে, একটু জমি দেন, 2টা ছাপড়া তুলে 2টা ছল নিয়ে একটু আমি কষ্ট করে চলে খাই। সেখানে কয়ে আচ্ছা আমার জমি পড়ে আছে, যেমন বেচমু সেমন ঘর ভেঙে আলায়। পরে ওইদের থেকে আমি আস্তে আস্তে বড় হলে আমি ব্রাক স্কুলে ভর্তি হয়ে যাই। মানে একবেলা করে স্কুলে যায়, 12টা বাজে ছুটি দিলে কারণ আমার ভিতরে একটু জ্ঞান বুদ্ধি আসছে। আমার মা আমাকে এত কষ্ট করে মানুষ করতেছে, আমি যদি একটু কিছু কাজ করতাম তাহলে আমার মায়ের কষ্টটা একটু দূর হয়ে যেত। এইসব করে পরে দেখলাম কি করবো, বাস স্ট্যান্ডে অনেক দোকানে জিজ্ঞাসা যে ভাই কামের লোক নেবেন, চার দোকান। তখন বয়স কত? আমার বয়স 10-11 বছর হয়ে গেছে। ওই সময় আপনি গিয়ে জিজ্ঞেস করতেন যে কামের লোক নেবেন? আমি বাস স্ট্যান্ডে জিজ্ঞেস করতাম, সামনে অনেকে করতো যে হে তুই তো ছোট, তুই তো পানির বালতি নিয়ে যেতে পারতি না, তুই এটা করতে পারতি না, এরকম। তো কি করবো, মানে মাথার মধ্যে আমার ভিতরে কেমন যেন একটা মা যখন কষ্ট করে আসে ভাই সেমন অনেক খারাপ লাগে আমার। অনেক মানুষ মাকে ছিঁড়া কাপড় চোপড় দিত, এটি নিয়ে আসতো, আমরা ভালো কাপড় পাইতাম না, ভালো খাওয়ার নাই। আমি ভাবলাম যে হয়তো আমি কষ্ট করেছিলাম, মার কষ্ট একটু কম হবো। পরে একবার এরকম করতে আমি মানুষ করলে যে আমার বাজার আছে, সবজির দোকান আছে, ওই সবজির দোকানে পানি দিলে এরা মনে করেন একটু সবজি দিত, হয়তো অর্ধেক পচা অর্ধেক ভালা কাইটা কুইটা খাওয়া যেত। পরে আমি মাক করলাম যে মা আমি তো বিকাল করে এরকম ইয়ার যাবো বাজারে যাই, এরকম পানি টানি দিলে কিছু কয় না, যা লাগবে না। মা মানে আমাকে যাবার মানা করে, যা কষ্ট আমি করবো। হ্যাঁ। পরে আমি কি করছি, মাক না হয়ে চলে আসি, যা ওইরকম পানি টানি দিতাম, দিয়ে আমি এক ব্যাগ সবজিও পেলাম, 5 টাকা না 6টা টাকাও বাঁচলাম। আচ্ছা। ফার্স্ট আমার জীবনে। পরে টেকা না মাক দিলাম, দেওয়ার পরে আমি মাক করলাম যে মা এই যে আমি, পরে মা আমাকে অনেক গালাগালি পারলো যে তা আমি কষ্ট করি তোরা এখন লেখাপড়া করবি,
বড় হয়ে পরে যেন তুই কিছু কিসের জন্য মানুষ গাল পারবো কেউ মারে যদি এই বিভিন্ন মা কয় পরে মাক বুঝাই দিই এরম হতে পরে একজন মাক বললো যে তোমার বেটা আমার বাড়িতে রেখে দাও যে আমার একটা গরু আছে ঘাস টাস কাটবো পালুক আর ওর লেখাপড়ার দায়িত্বটা আমি নেমুনি ওকে। পরে আমার মা কয় যে তুই থাকবো আমি কম আমি সারাদিন থাকবো কিন্তু রাত্রে তোমার কাছে আসে ঘুম পারো মানে তোমার ছাড়া ঘুমা ছাড়া আমার ঘুম ধরতো না। হুম। পরে এরকম গেছি পরে উনি বেড়াকে যায় বিকালে আসে ঘাস টাস গরু গোসল টুসুল করাই সব কিছু করি ছোটো ভাইটা বাড়তি থাকে। আমার মা কি করছে ছোটো বাইরে থেকে আমার বাইরে মানে ওই কামও নাই মানুষের বাসার কাজ নাই। পরে একজন বলছে যে বগুড়া বনানি আমার মাঝরা ক্যান্টনমেন্টের ওই জায়গাতে একটা বিল্ডিং হবে ওই বিল্ডিংয়ের খোয়া ভেঙে দিলে আমার টিন আছে টিনের মাপ দিলে 60 টাকা 70 টাকা করে টিন। আর একজন কইছে তুমি যাবে নাকি শান কইছে যে বসে থাকার বদলে 60-70 টাকা দেয় তাহলে তোমার একদিক দিয়ে বাজার দেয় গেবো ঠিক আছে। আমার ভাইয়ের থেকে আমার মা চলে আসে আমার ভাই 5 টাকা দিয়ে গেছে যে মজা টজা সদাই খাস তুই থাকিস কারো কাজ যাস না বাড়িতে থাকিস আমি যাই। পরে মা গেছে যে মা ওই ভাঙতে মানে ইটা যে হাতুর দা বাড়ি দিচ্ছে বাড়িটা মার এই হাতের লোকের উপরে পড়ে গেছে পরে লোকটা ছেঁচে গেছে ছেড়ে আছে মা তো এরকম অবস্থা পরে ব্যান্ডে ইটি আছে যে লোকের মালিকের ইটা খোয়া ভাঙলো এই মালিকে দেখছে দেয়া করছে যে নতুন মানুষ কামে নিয়ে যাচ্ছে তো কামই পারে না একবারে দাও সেই সময় আমার করে শেরপুর বগুড়ার ভাড়া মানে 8 টাকা না 7 টাকা ছিল ভাড়া। পরে অন্য মাক পাঠাই দিছে আর আমি ওই স্কুল থেকে আসছি এসে আমার আবার ঘাস কাটবার যাওয়া লিখবি পরে এসে স্কুলে বই টই থিয়ে বেড়া বেড়ায় দেখি মা ওই আসল দেয়া লোক বেঁধে না ঢেকায় নিয়ে আসছে। পরে মাকে আমি মনে করছি কি আমার মা হয়তো আমার জন্য কিছু একটা নিয়ে যাচ্ছে নৌকায় নিয়ে যাচ্ছে। পরে আমি মা কিনে যাচ্ছে দেই কয় না দেন যাবো না তুই ঘুরে যাবো যা আমি না দেখি মা দেয় না পরে আমি জোর করে ধরে দেখি অবস্থা বিশেষ করবেন না ভাই আমার আর শেষ হয়ে মনে করেন আমার শরীর আর ঠিক থাকে না আমার মায়ের হাত দিয়ে রক্ত এরকম চুয়ে পড়েছে ভাই। আমি আমার মায়ের এটি দেখে আমার ইলান পরে মানসিক জিগায় যে কি কোন সরকারি হাসপাতাল নিয়ে গেলাম আমি নিজেই নিয়ে যে একটু ব্যান্ডেজ ব্যান্ডেজ করে দিল। পরে যে মালিকের কাজ করি মালিক বললাম যে ভাই আমি তো আমার মায়ের এই সমস্যা একটু ব্যথার বই কিনবো আমার 20-30 টাকা দেন। পরে উনি আমার 20 টাকা দেয় দিলে আমি ব্যথার বড়ি টড়ি নিয়ে এনে করি তাও ওই রকম করে মা পরের দিন সকালে আবার গেছে মনে করেন কাজে যার পরে ওই রকম করে কাজ ওটা ফুলে গেছে একটু শীত আসলে আর মানুষের পানি লাগে। 2 ভাই ছিলেন না? আপনি বড় আর একজন ছোট? হ্যাঁ। পরে আমার এই করে হাত লোক তো ফুলে গেছে পানি লাগলে হয় মশলা বাটতে পারে না পাটার মানুষ কামে নিতে চায় না খাওয়ার অনেক কষ্ট। মানে আমাকে যে বাসার কাজ করি এখন আমি বলি যে ভাই আমি খাবো না আমার খাওয়ানটা যদি দিয়ে দিলেন আমি বাইর যা খেলাম নি কয় কে তুই এটি খা আমি কোনো আত্মীয় তো মার কাছে ঘুমাই দিলে আমি ওই খাওয়ানটা মার কাছে নিয়ে খাইতাম। পরে উনি এরকম দিল কয়দিন দেওয়ার পরে খুব কষ্টের ভিতর সংসারটা চলতেছে। আটা দিয়ে উঠি বানাই তো আটার আমাকে দেশে কয় আটার হেলান আন দিত আর কি ওই আটার হেলান দিত আমারে পরে আমরা খাইতাম খাই আমার সিদ্ধ যেটাকে বলে। হ্যাঁ পরে এটা খাইতাম খাওয়ার পরে মনে করেন চলতো এটা মা আবার একটু লোকটা অল্প একটু হালকা টান ধরে গেল। পরে আমার এইটি পরে মা আর এক জাত কামে নিল যে এটা বাড়ির সকাল করে যাইতে হইব যে আন্দা বাড়ির কাপড় চোপড় ধোয়া সব কিছু করতে হইব। পরে এটি মা আবার ওই কাম নিল আমার আমি যে মালিকের বাদ গরু পালতাম ওই মালিক গরুটা বিক্রি করে দিল। দেওয়ার পরে আমাকে বললো তোমাকে তো রেখা লাভ না আমি তো গরু বিক্রি করে হালাছি কম তাহলে আমি কি করি সেন আমি ব্রেক স্কুলে যাই। পরে বাস স্ট্যান্ড যাই একজন আমাকে বললো যে 4 দোকানে কাম করবো 15 টাকা দিন পাবো আর একবেলা খাওয়া পাবো সকালের নাস্তার খাওয়াটা পাবো যদি করস তাহলে সকাল 6টার দিকে আসবো আর 10টা বাজে বাদ যাবো। পরে আমি চিন্তা করে মাক করলাম যে মা ইনকে করছে না তা পড়া বাদ না যাবো না পড়া লাগবে সান আমি ক্লাস 5-এ উঠে গেছি। পরে মা মানা করে আমি মার সাথে করি আমি না পড়লে কি আছে আমার ছোটো ভাইটা পড়াম আমি আমার রক্তে বেশি হলাম ছোটো ভাইটা লেখাপড়া করাম তুমি কথা কবে না আমি যাই 15 দিন দিলে মাসে তাও 450-400 টাকা এটা অনেক টাকা। পরে মা মানা করে তাও আমি বলে যাই যে একদিন গেলাম কই দোকানে কামে লেগে গেলাম 2 হাত দিয়ে বালতি মনে করেন 1 কিলো ফাঁকে দেন পানি টেনে নিয়ে আসা লাগে দুম খায়াকে নিয়ে আসি 2-3 দিন করার পর আমার হাতের ভিতর দিয়ে খাওয়া হয়ে গেছে ফুলে গেল আর পরের দিন তো জ্বরে আমি উঠতে পারি না মা মানা করে তাও যাই আমি ওই কষ্ট নিয়ে যাই
যে এরমি করি করবারে সেখানে একটু বুঝলো অনেক মানুষ শুনি যে ঢাকা গার্মেন্টসে চাকরিতে আসে। হুম। সেখানে আমি মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই আমার গার্মেন্টসে গেলে চাকরি হবো না? কয় গার্মেন্টসে বয়স কম তো নাও হইতে পারে, তো অন্য কাম লাগাই তুমি ঢাকা যাবো নাকি? আমি কই হ্যাঁ, প্রতি বছরে ঈদের আগ দিয়ে মানুষজন বাড়ি চলে যায়, এবার যারা যারা ঢাকা থাকে শুনতে আবার জিগাই। হেরা কয় যে যা তো আর একটু বয়স হোক, আবার ঈদের মধ্যে আসবো না, আসাও নিয়ে যাবো। এইরকম করে 2-3 বছর এরকম পার হয়ে যায়। আর যারা আমার বয়স 16 বছর। সেই সময় ওই আমার বাড়ির কাছে একটা ভাই আছে, উনি আসলো, আমি মানে জোর করে ধরলাম যে ভাই আমাকে এই তারিখে ঢাকা আপনি নিয়ে যাবেন, নিয়ে ডাকা। কয় তোকে নিয়ে যাম, তোর মা কয়া পরে মা কয় তোকে ছাড়া তো আমি বাঁচবো না, আমি তো মরে যাবো গা, তুই ঢাকা দেখলা থেকে পারবো? আমি কই একটু কষ্ট করো, ঢাকার যে মনে হলো 1-1.5 বছর চাকরি করি করে যে অবশ্যই আমরা জায়গাও কিনতে আনবো, ঘরও করতে আনবো, তোমার আর কাম করে। পরে মা বোঝে না, মা অনেকেই করে। তারপর মাকে বোঝায় তো আমি নিজে আসলাম। একজনের 500 টাকা মা নিয়ে দিল, ওই ঠিকাটা নিয়ে ঢাকা আসি টুঙ্গি চেরাগালি আসি। আমি আসার পরে উনি আমার যে বাসার থাকবে বাসা তুললো আবার আমি যে কয়ে দিল গার্মেন্টস আমাকে চিনাই দিল যে এইভাবে যেতে হয়, এমনি গার্মেন্টসের সামনে দাঁড়াবো, এমনি ই করলো। পরের দিন সকালবেলা। কত বয়স তখন আপনার? 16 বছর। 16 বছর। লেখাপড়া তো হয় নাই? না, লেখাপড়া আমার বাদ। ওকে, তারপরে আমি ঢাকা আসলাম, আসে ওই রকম মনে করেন ঢাকা টুঙ্গি চেরাগালি যমুনা গার্মেন্টস একটা গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসের সামনে আমি যাই। প্রতিদিন সকালে 6টা বাজে উঠে ডুব গোসল দিয়ে খাওয়া দাওয়া করে ওই সবাই যেমন যায় আমি সেমন সবার সাথে চলে যাই, যেমন খাড়া থাকি। আমাকে আর নেয় না, অনেক মানুষ খাড়া থাকে, মানুষ দিয়ে একজন যায় নেয় আর ব্যাপারটি মানা নেয় না, কারণ আমার বয়স কম, সেমন আমার দাড়ি মুছ নাই, আমাকে ইয়ে হয় না। পরে আমি যাই ঘুরে আসি, যাই ভাই হলো না তো, কয় তুই আর একটা যে ঘুরতে থাক হবো। পরে এরকম করে একজনকে আমি ধরলাম, যে লোকটা একটা পিএম মনে হয়, পিএম লোক নেই। পরে ওই স্যারে করলাম স্যার আমাকে কি নেবেন না, আমাকে যে কাম দেন আমি সেই কামই করবো স্যার, আমাকে কি নেন? কয় যে তোমার বয়স তো কম, এই বয়সে তুমি লেখাপড়া করবে, তুমি বসে গার্মেন্টস চাচ্ছাও, রাগ করে যাচ্ছাও? আমি কই না ভাই আমাকে একটা চাকরি দেন, আমাকে যে কাজ দেবেন আমি সেই কাজই করবো। পরে উনি বলতেছে যে না এইভাবে তো হয় না, তোমার বয়স কম, তোমাকে চাকরি দিলে আমারই চাকরি থাকবে না। পরে আমি একটা ব্যবস্থা করে দেন ভাই। পরে কয় তুমি বিকালবেলা দেখা করো, আমি অমুক জায়গায় অমুক বাসার থাকি, মানে আমার যে বাসার থাকতাম ওই কাদেরিয়া গেটে, উনি ওই বাসাতেই থাকতো। পরে 5টা বাজে ওনার ছুটি হয়েছে, আমি ওনার কাছে আবার গেলাম, তারপর ওনাকে বললাম সব কিছু যে ভাই এই সমস্যা। পরে উনি বললো যে আমি তোমাকে একটা গার্মেন্টসে চাকরি দিতে পারি, তুমি স্টোরে মাল টেনতে পারবে। আমি কই আমাকে যে কাজ দেবেন আমি এই কাজই করবো। কয় যখন যদি বাইরের ভাইয়ের টায়ার আসে সেখন কিন্তু তুমি সাইডে গার্মেন্টসের ভিতরে থাকবে, আমার সাইডে বসে থাকা লাগবে, কারণ তোমাকে দেখলে ভাইয়ের সমস্যা হয়ে যাবে, ভাইয়ের কাজ দিবে না, কাজ দেবে না এরকম যে কেউ। পরে উনি আমার কাজে লাগাই দেয়, 1663 টাকা বেতন ধরে দেয় আমার। দেওয়ার পরে আমি কাজে লেগে যাই নিচতলাত কাটিং, ওই কাটিংয়ে প্যান্টের জিন্সের প্যান্টের যেগুলো কাটে কাপড় কাটা 2 পেটি করে দেয়, একটা পেটি মনে হয় 25 কেজি 30 কেজি করে ওজন হবে। ওই 2 পেটি 2 হাতে ধরে 6 তলা পর্যন্ত সিঁড়িতে বয়ে ওঠা লাগে, দুম খায়গা, শরীরের ঘাম চুয়া মনে করেন আমার শার্ট গেঞ্জি ভিজা জায়গা, আমি চিপে ফালায় মনে করেন পানি ফালাই দিয়ে তাও ওইরকম করি। পরে অনেক মানুষ আমার দিক চায় থাকে, অনেকে কয় যে এই তুমি এই কামটা নিলা কেন, এটা তুমি করতে পারবে, কদিন পর তো মরে যাবে গা, বাঁচবে না তো, অল্প বয়স। আমি শুনে কই না, আল্লাহ কষ্ট দিলে একদিন আল্লাহ তিষ্ট মিলাইবি, আমি আল্লাহ উপর বিশ্বাস রাখি সবসময়। পরে দেখা গেলাম, পরে এরকম কাজ করে প্রথম মাসে আমি ওভার টাইম দিয়ে বেতন পাই 2200 টাকা। আচ্ছা, 2200 টাকা বেতন পেলে পরে মার কাছে আমি 600 টাকা পাঠাই, আর খাই আমি মেস ভাড়া খাওয়া দাওয়া দিয়ে এরকম টুকটাক সংসার চলতেছে আর কি। মা তখন কোথায়? বগুড়াতে? মা তখন বগুড়াতে ছোট ভাইকে নিয়ে। ছোট ভাইকে নিয়ে। ছোট ভাই কি করে তখন? ছোট ভাইয়ের বয়স কত? ছোট ভাইয়ের বয়স এখন 4-5 বছর। ও আচ্ছা, মা তখন কাজ করে মানুষের বাড়ি? হ্যাঁ, আমার মাও কাজ করে। আচ্ছা। পরে মা ছোট ভাইটা নিয়ে মানুষের বাড়ি যদি টিনের ছাপড়া তুলে থাকে, পরে থাকার পরে এরকম হলো। আর পরে আমি যখন কষ্ট করে চলতে মনে করেন ভালোই 7-8 বছর আমি গার্মেন্টস চাকরি করি। করার পরে মোটামুটি মাও করে আমিও করি, 1% আমরা জায়গা কিনি, বাড়ির একখানে 1% জায়গা কিনে ওই জায়গায় আমরা টিনের ছাপড়া তুলে মাক থুয়ে আমি গার্মেন্টস চাকরি করি, মাও চাকরি করে। পরে মা কয় যে তাহলে তুই ব্যাচ চলে আয়, এখন ব্যাচ চলে আসে দেখে শুনে আনে, দেখি বিয়ে শাদি একটা করাই দেয়, করাই দিব। আমি কই না বিয়ে পরে আগে করি। পরে এরকম হওয়ার পরে আমার হঠাৎ করে গার্মেন্টসে আমার জন্ডিস হয়ে যায়। আচ্ছা, আমার নেবার জন্ডিস হয়ে যাবার আমি ম্যাচে পরে দেখি জ্বর সর্দি, আর মাকে আমি জানাই না, কারণ মা টেনশন করবে। দেখ মা ফোন দিলে, সাধারণত আমার ফোন ছিল মানুষের ফোনে কথা বলতাম,
ফোন দিলে করলাম তো অফিসে আছি কি মা, ভালো আছি, তুমি খাইছাম নি? মা খবর নেই, মা কইতাম না আমি। হুম। পরে মাও আমাকে কইতো যে আমার মন যেন কিরম কিরম করে, তোর কিছু একটা হয়েছে নি, তোর কথা ইনকে কে। হুম। মায়ের মন ভাই। পরে আমি এরকম কইতাম, করার পরে থাকতাম। পরে আমি যে অফিসে চাকরি করতাম ওই অফিসে একটা অপারেটর ছিল, মহিলা অপারেটর। উনি দেখতেছে যে এই তো 2-3 দিন গার্মেন্টসে আসে না, হুম। তাহলে হ্যার বাসার লাঞ্চের সময় হ্যার আমার বাসার চলে গেছে, মানে মেসে থাকে, মেসে গেছে। হুম। যাই দেখে যে আমার এই অবস্থা। পরে ওই মেয়েটা বললো যে তোমার তো জন্ডিস, তুমি এটা চিকিৎসা না করলে তো মরে যাবে, বাড়ি চলে যাও, নাহলে চিকিৎসা করো। পরে একজন বললো যে এই জায়গাতে একজন পানি পরা দেয়, আবার জন্ডিস ঝাড়ে, পরিবে যে ওষুধ, তুমি এই জায়গাতে যাও আমার সাথে। পরে আমার সাথে যাই, যাওয়ার পরে আমার জন্ডিস হয়ে যার চিকিৎসা করো। হুম। ওই মেয়ে জামাই আছে, বলা মানে বোন, বোন হিসাবেই ডাকতাম। আচ্ছা। পরে বোন বানা হালালাম। পরে আমার মায়ের সাথেও কথা কয় দিই, এমনি কথা কয় কইতেই এই মেয়েরই আবার আর একটা ছোটো বোনের। পরে হে আমাকে ডাইরেক্ট আমাকে বললো যে আমার একটা বোন আছে, তোমার ওইদিকে ভালো পোলা বেলে বিয়ে দিয়ে দেবো, তোমার মায়ের সাথে যোগাযোগ করো। মার সাথে কথা কয়, সান মার সাথে কয়, সান মা। তখন বয়স কত আপনার? সেই সময় আমার বয়স 18 18 বছর। আচ্ছা। 18 পার হয়ে গেছে মনে হয় আচ্ছা। আর কি। পরে কত টাকা স্যালারি পান ওই সময়? এই সময় বেতন পাই আমি মনে করেন 2200 টাকা। 2200 টাকা। আচ্ছা। পরে মা ফোন দিতে, মা আবার কইতেছে যে ঠিক আছে। পরে মা এক সময় আসছিল আমার কাছে, হুম। এসে আবার মেসে তো আর মা এসে থাকতে পারবো না। পরে হ্যাগর বাসাতে রাখলাম, আমার সাথে ভালো একটা সম্পর্ক হয়ে গেল। হুম। হয়ে যাওয়ার পরে আমি মনে করেন চাকরি করতে করতে আমি একদিন এবসেন্ট করছিলাম, আমার জ্বর আসছিল, আমি যাইতে পারি নাই কেন। পরে আমার চাকরিটা চলে যায়। ওহো, একদিন অ্যাবসেন্ট করতে চাকরি চলে যায়? হ্যাঁ, একদিন আমি যেতে পারি না, দেখে পরের দিন গেলাম, চাকরিটা আমার চলে গেছে। আমাকে বলছে যে তোমার চাকরি নাই, তুমি। আমি কম স্যার আমার তো অসুস্থ ছিল, আমি এই জন্য। কয় তুমি অন্য কোনো কাজ দেখতে পারো, কারণ অফিসে তুমি অ্যাবসেন্ট করছো। পরে আর কি করবো, পরে আমি চলে যাই, অন্য কোনো চাকরি আর আবার হয় না। পরে আমি বাড়ি চলে যাই আবার। হুম। বাড়িতে যায় ওই মনে করেন মানুষের আবার দোকানে লেগে যায়, চার দোকানে সে সময় লেগে যায়। আচ্ছা। চার ধরে নেওয়া গেলে মোটামুটি 4 দিনে আমার 3 বেলা খাওয়া দেয়। আমাকে শেরুর বাস স্ট্যান্ড ওই একটা সিনেমা হল ছিল, হলের সামনে 4 দোকান ছিল। পরে একজন আমাকে বলে দোকানটা তুই চালা, হুম। এই আমাকে একটা বেতন ধরে দিল। পরে ওই কর্ম করি, চলি এরকম করি। পরে এক সময় ওই আপনার যৌতুবানির সময় আমার সেমবি রাস্তাটা বড় হওয়ার জন্য টার্মিনালটা ভেঙে আলাছিল, দোকানটাও ভেঙে আলাছিল। হুম। পরে আর দোকান হলো না। না আর পরে দেখলাম যে বুঝতে গেলো কাজ আর পাই না, আমি পারি না ইস্কা চালাবে, আর পারি না অন্য কোনো কাজটা করতে। হুম। এনে মা কই জানি আমি আবার ঢাকা চলে যাই। পরে মা কয় যে ঢাকা যায় কি আমি গার্মেন্টসে চাকরি করি, পরে বসে থাকলে সমস্যা, তুমি আর কতদিন কাজ করো। মাস এখনও কাজ করে। হুম। পরে আমি আবার ঢাকা আসি, এসে আবার চাকরি নিই। নেওয়ার পর আবার সুন্দর সময় আসে আমার বেতন হয়ে যায় হলে আপনার 2500 টাকা। আচ্ছা। পরে মোটামুটি আমি 4-5 হাজার টাকা তুলতে পারি কাজ করে মাসে? বেতন। তখন বিয়ে শাদী করেননি? না, ওভার টাইম বেতন করে পরে এরকম করি। পরে সময় মনে করেন মার সাথে ভালো একটা কথাবার্তা করি। পরে এই বোনটা যে ডাকছিলাম, এই বোনটার সাথে ভালো একটা পরে এই বোন একদিন সরাসরি আমাকে করলো যে আমার একটা ছোটো বোন আছে, যদি ভালো এরকম তোমার মতো ভালো একটা কোনো সল পেতাম, পোলাবান পাইলে এরকম বিয়ে শাদী দিয়ে দিতাম। পরে আমি বললাম যে আমি যেভাবে বলতেছি আমি বুঝতেছি না আমাকে যেই বলতেছি, কিন্তু ওইভাবে বলে না আমাকে, কিন্তু এমনি বলতেছে। আমি বললাম যে আবা আপনার আমার সাথে কথা কয়ে লাভ নাই, আমার আব্বা নাই, আমার মা হলে আমার সব, আপনি আমার মায়ের সাথে কথা বলে দেখতে পারেন। পরে আমার মায়ের সাথে উনি কথা বলছে, বলে আমার মা বলছে যে আমি কি করবো, হ্যাঁ হেরাজুল বিয়ে করে এজুল সংসার ঠিক মতো করতে পারে, তাহলে এটা এর কাছে শোনা হোক। পরে এইভাবে করলো, করবার সামনে আমাকে করলো, মা করলো যে ভালো হলো কর। আমি দেখলাম যে আমার যে সময় অসুখ হয়ে গেছে জন্ডিস, অন্য কোনো লোক আমার চিকিৎসা করলো, হেরা এসে আমার চিকিৎসা করে ভালো করলো। তা আমি নিজের কাছে একটা মনে করলাম আর কি, ভালোই মনে করলাম। করে আমি মনে করেন বিয়ে করলাম। রাজি হলেন? হ্যাঁ, বিয়েতে রাজি হয়ে বিয়ে করলাম ওই জায়গাতেই। করার পরে ভালোই আমাদের সংসার টুকটাক ফাইন চলতেছে, দুজনই চাকরি করি। এই 4-5 মাসের সংসার ভালোই চলে, কিন্তু আমি যে বেতন পাই ওই বেতনটা দিয়ে আমার সংসার চলে। আবার 22 টাকা দিতে গেলে মনে করেন আমার কাছে হিমশিম খাওয়া যায়। আচ্ছা। আর আমার বউ যে বেতন পায় ওই বেতন পাইয়া ওই তেল মনে করেন 2000-1500 টাকা করে উনি কোন জাত রাখে আমি বলতে পারি না, কিন্তু উনি টাকাটা অন্য সাইডে রাখে বিয়ে করার পরে। হ্যাঁ, মানে 5-6 মাস পরের থেকে নিয়ে গার্মেন্টসে কাজ করতো। হ্যাঁ, পরে গার্মেন্টস আইডি করছে। পরে এরকম করার পরে আমি বললাম যে দেখেন আজকে আমরা দুজনে, কালকে তো আমার ঘরে পোলা বানাবো, চাল বলো, আমার বাড়ি ঘর করতে হবো, বাইরে যাইতে হবো, তো আমরা কি 12 মাসে ঢাকা থাকবো?
কয় না তোমার যেরকম মাও আছে আমারও মা আছে, আমার ওই দিকে আমার মনে করেন আরো 2 বোন ছিল, আর আমার একটা ছোট একটা শালা আছে, আমার শ্বশুর ছিল না। হুম। পরে আমার ওই শাশুড়ি হেরা চাকরি করে হেরাই পালতো আর কি। হুম। পরে এক পর্যায়ে পরে আমি বললাম ঠিক আছে, আমারও মাও যেটা তোমার মাও ওইটা একটাই, মাও মাই, মাও সাথে কোনো কিছু তুলনা হয় না। পরে বলতে যে ঠিক আছে, পরে আমার দিত বেতন, মানে ওই টাকা রাখতো, বেতন পায় টাকা রাখতো, পরে টাকা আমাকে দিত না, পরে আমাকে যা দিত আমি তাই বুঝতাম। পরে হয় না আমার এই শালাটা, আমার যে শালাটা বড় হয়ে গেল, শালাটা বিয়ে শাদি করাইলো, করানোর পর আমার শাশুড়ি, আমার জ্যাঠটা সে ঢাকা থাকে, আমার শাশুড়ি ঢাকাতে, আমার শালাটাও মনে করেন ওই বিয়ে করার পরে শালার বউয়ের সাথে আমার শাশুড়ি বাইরে থাকতে পারে না, খালি গ্যাঞ্জাম লাগে। হুম। পরে রাগ করে 2-3 দিন পর পরে ঢাকা চলে আসে। আচ্ছা। আসে আমরা বাসার যে বাসা আমাকে বাসাতে আসে থাকে, বাইর গেলেই পুতের বউয়ের সাথে গ্যাঞ্জাম লাগে। পরে এরকম করলাম থাকে না থাকুক, কারণ আমিও কিছু কই না। আমি যদি ঘরে মনে করেন আমার বউয়ের জন্য যদি কিছু আনি, ওই কয় যে আমার বড় ভাই নাই, আমার বড় কোনো আমার বাপ নাই, যে আমার মায়েরও তো খাইতে মন চায়, কিংবা আমার বোনেরও তো একটা নিতে মন চায়, এই বিভিন্ন কথাবার্তা কইতো। কিন্তু সেই সময় আমার জ্যাঠাসের মানে আমার ভাইরা যেটা, উনি অন্য জায়গায় বিয়ে করে এই আমার এই জ্যাঠাসটা ফালাইতে চলে আসে। পরে ওই জ্যাঠাসের একটা পোলা আছে, পরে আমি ওই আপন চোখেই দেখতাম সব কিছু। আচ্ছা। মানে আমার সবসময় জিনিস 2-3টা করে কিনতে হইতো। পরে এরকম সংসারটা চলতো, চলার পরে একদিন ধাম করে আমার ওই আমার মাই আছে একটা, আমার মাই আমার বউয়ের পেটে আসার পরে সেই সময় ওই গার্মেন্টসে তেন বাচ্চা হলে এর থেন মনে করেন 20-30 হাজার টাকা দেয় বাচ্চা হলে, চাকরি করলে গার্মেন্টসে তেন দেয় এটা। পরে আমার বউয়ের ছুটি দিয়ে দিল, বাচ্চা হওয়ার টাইম হয়ে গেছে, পরে নগদ 20,000 টাকা দিল, আর বাকি টাকা করলে যে বাচ্চা হওয়ার 15 দিন পরে আসলে টাকাটা দিব। পরে টাকাটা নিয়ে আসলাম, নিয়ে আসা মোটামুটি সেখান আমি ভালোই চলতেছি। আমিও বাইতো মাকেও কাম করতে মানা করি, মা 2-3 মাস ভালোই বসা। পরে টাকাটা নিয়ে আসে, আর আমার বই করলাম যে টাকাটা তো নষ্ট করে লাভ নাই, টাকাটা যে ওনার কাজে লাগে, কাজে লাগাই দিই, আমি বাড়িতে একটা গরু কিনে দিই। আমি কই কোন বাড়িত? কামা করে বাড়ি। কুলুম কে মা বাদ, তো মা কাজ করে না, আমার ছোট ভাই আছে, মা আছে, এটি গরু কিনে দিয়ে হারাই পাইলবি নি, এই ব্যাট ডালো কামা করে ব্যাট। আমার মাও তো ব্যাট বসা আছে, ব্যাট লোক আছে, গরু কিনে দিলে তোমার যখন দরকার সামনে বেচ চালাবো নি। গরু কিনে দিলাম, দেওয়ার পরে 2-3 দিন পর পরই মানে গরুর খাওয়ানোর লেগে 500-300 টাকা করে দেওয়া লাগতো আমার। আমি সেই সময় গার্মেন্টসের চাকরি আবার বাদ দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ওই যে ল্যাপটপের কাজ শিখি। ল্যাপটপের কাজ শিখে দেশ গ্রামে ফেরি করে উত্তরা, তারপর আপনার আবদুল্লাপুর এই দিক দিয়ে ঘুরে ঘুরে কাজ করতাম। আর কাজ করে পরে একসময় এরকম দিলাম, দেওয়ার পরে আমার কয়দিন 1 মাস গরু কেনার 1 মাস পরে কইতেছে কি, আমি বললাম আমার শাশুড়ি আর আমার কাছে টেকা টুকা চায় না, গরুর খাওয়ানোর টেকা টুকা চায় না। পরে আমি বললাম কি ব্যাপার, আম্মা তো আর কোনো টেকা থাকে না, গরুর খাওয়ান দিই কি আম্মাই খাওয়াইতেছেন নাকি, এটা কি বুঝি না। কারে তুমি জানো না গরু পলিথিন খাইয়া মরে যাবার ধরছিল, গরু তো বেঁচে আলাইতে। আমি কই গরু পলিথিন খাইয়া মরে যাওয়া ধরছিল, আমার কয়া লাগবো না, গরু কবে বেচল? কয় আজ 10-12 দিন হয়ে গেছে। কম সেই গরুর টাকা কয় লস হয়েছে, 20,000 টাকা গরু কিনছি, গরু বেচছে 15,000। আমি বললাম তাহলে আমার মায়ের টাকাটাতে নষ্ট করার কোনো দরকার হলো? পরে এরকম একটা রাগা রেখেতে আমার বউকে আমি একটা থাপড় মারি। থাপড় মারার পরে আমার বউ মানে ওই হিসাবে আমার উপরে একটু রাগ হয়ে যায়, উনিও আমাকে মারতে আসে। পরে লোকজন বাসার ভিতরে অনেকে করলো, পরে একটু রাগারাগি, পরে আমার শাশুড়ি শুনে চলে আসছে, এসে করছে যে তুমি আমার মায়ের মারছাও কে, এরকম এই কথা। আমি বললাম যে আপনি গরু পালতে দিলাম, এই গরুটা আপনারা এরকম বেচলেন, আমাকে করলেন না, আমার যদি ভুল থাকে না আমার কন, আপনি তো ফোন দিয়ে সব কথা শোনেন, সবই তো কন, আবার রাগারাই বলে চলে আসেন, তাহলে এটা আপনি আমাকে কোয়ার দরকার ছিল না। কয় তোমার কুমুকে আমার মায়ের একদম কষি। আমি আপনার মায়ের কইছেন, তাহলে আপনার মায়ে আমার কথা হতো না। কয় তুমি টেয়াটা কি তুমি দিছিলা? আমার মায়ের সাইডে করছে, এর টেয়াটা পাইছে। পরে উনি আর কিছু কই না, আমি চুপচাপ থাকি। পরে এর থেকে আমার পুরো একটা খেপে গেছে। পরে এরকম আসতে আমার মা চলে যাচ্ছে, আমার মা মানে আমার বাচ্চা হয়েছে, আমার মায়ের সন্তান হয়েছে, আমার বেটি হওয়ার বার আমার মা দেখতে পাচ্ছে। আসার পরে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার, মানে আমার মা তো বয়স্ক মানুষ, ওই চাপ কল ছিল, আমরা যে বাসার থাকতাম না, চাপ কল ছিল, পানি কেচে গেছে, মানে আমার শাশুড়ি আসলে আমার বউ পানি বালতিকে ভরে দিত কেচে, আমার মা আসলে একদিনও পানি ভরে দিত না। আমি দুপুরতে আয়া আমি মা আমি ভরে দিচ্ছি, তুমি পরে গোসল করো।
তাও মা কষ্ট করে টিপতে, কিন্তু আমার বউ কোনো সময় ভুলেও করতো না যে আমার শাশুড়ি এক বালতি পানি তুলে দিই। আবার কোনোদিন আমার মায়ের মাথার তেলও দিয়েছে, আমার শাশুড়ি আসলেই কইতো যে তেল নাই, এটা নাই, ওটা নাই, আনা লাগবে না, কিন্তু আমার পরে আমি একদিন আমার বউকে করলাম যে আচ্ছা আমি কি তোমার মায়ের সাথে কোনো খারাপ ব্যবহার করছি? কয় না। কম তাহলে তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো গা। আমার মা আসছে, আমার মা তো আজকে আসছে কালকে যাবো গা। আমার মা কোনোদিন বগুড়া থেকে না আসতো না। আর আমি এই বিয়েটা করতাম, শ্বশুরবাড়ি ছিল নরসিংদী, কাছে কাছে ছিল। পরে কোথায় আছে না, আমি তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করি না, আমি তোমার সাথে ভালো ব্যবহারই করি। পরে এরকম কথাবার্তা কইতো। পরে আমি দেখতাম যে এটি কথা কলি কেন। পরে আমার মা এটি দেখে আমার মা করলো যে রাত্রেবেলা আমাকে সবাইকে একখানে বসায় করলো যে আমার শাশুড়িও আসছিল, সবার সামনে করলো যে আমার বেটার পুতের বউ আর আমার এই নাতি আমার বেটার এলে ঢাকা যাবো, এবার আর বাইক নিয়ে যাবো, এবার আর ঢাকা থাকতাম না। এখানে আমি বললাম যে হ্যাঁ আমি বাইক চলে যাবো গা। বাইক যা যদি ছোটো মোটো একটা পানের বিড়ি সিগারেটের দোকান কিংবা চার দোকান করেও যদি খায় তাও ভালো আছে, বাইক যাবো কেন, আমার বাচ্চা আছে, বাচ্চার তো ভবিষ্যৎ আছে। পরে আমার আমার শাশুড়ি করছে যে না, আমি তো বগুড়া পাঠানোর জন্য মায়া বিয়ে দিছি না। আমি কই কে আমার বাড়ি নরসিংদী, আমি পাঠাবো বগুড়া, আর দূরে আমার মায়া থাকতে পারবো? আমি কম তাহলে আমি কি আপনার কাছে ঘর দামে থাকবো? কয় ঘর দামে না, ঢাকার যাওয়ার জন্য ঢাকা থাকতে থাকো। আমি বললাম না, এটা তো আপনার কথাটা ভুল হয়ে গেল। কারণ আমার বাড়ি এলে আসলে আমি যে বাসাতে বাড়ির মালিক, আর বললো যে না এটা কথা তো ঠিকই, তাহলে হ্যার বউ হে জেনে যাবে, হেনে নিয়ে যা লাগবো। কয় না এটা অনেক সময় আছে, বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হোক, বাচ্চা বিয়ের নায়ক হোক, লেখাপড়া করুক, যখন যায় পরেরটা পরে। আমি কইম কে, মানে সামান ভিতরে আমার একটা অন্যরকম একটা বুঝে গেলাম। পরে আমি জিনিসটাই খুঁজে দেখলাম যে আমার বউ যে গার্মেন্টস চাকরি করছে, উনি ডিবিএস করছে, সুমতি টেকা টুকা থয় ওনার। আর 1.5-2 বছর পরে উনি ওখান থেকে কিছু মোটা অঙ্কের টেকা পাবি, টেকাটা পেলে উনি এটা নিয়ে বাদ চলে যাবি গা, আমার সংসার করবি না, এরকম একটা ভাব। কিন্তু আমি জিনিসটা অন্য মানুষের কাছে শুনতে পারলাম। তাহলে আমি আর আমি আল্লাহ আমার কপাল, আমি তো নিয়ে পরে আমি করে পরে যে 2017 সালে আমি আবার ইস্তেমার ভিতরে যে টুঙ্গি যতদিন আমি থাকছি, টুঙ্গি প্রায় 15-20 বছরের উপরে থাকছি আমি। টুঙ্গি মনে করেন আপনার যতবার ইস্তেমার আগ দিয়ে আমি ইসলামী কাজে যাইতাম, মাঠে মসজিদে তার নিয়ে যেত তাবলিগে, ইস্তেমার কাজগুলো করতাম। আবার বিভিন্ন মাদ্রাসার ইতিম পোলা বানাইতো, আসে দোকানের সামনে খারাপ সারাদিন গ্রামে ঘুরে কাজ করে আসে বিকেলে একটা ল্যাব বানাই দিতাম কিংবা একটা তোষক বানাই দিতাম। কিন্তু আমার পরিশ্রমটা নিতাম না, একটা তুলে কাপড় কিনে এনে বসে থাকতো। আমার সেলাই দিতে আধা ঘন্টা 20 মিনিট সময় লাগতো, আমি সেলাই দিতাম, দিয়ে করতাম যে তুই আমার জন্য আমার মায়ের জন্য দোয়া করো, এই দিতাম এরকম। পরে এরকম করতে এই মাদ্রাসার একটা হুজুরের সাথে আমার পরিচয় হয়ে যায়। টুঙ্গি একটা মাদ্রাসা হুজুর পরিচয় হলো, হুজুর আমাকে বলে যে এদি কতদিন তুমি নামাজ পড়ো আর এদি ইস্তেমার কাজে যাও, আমার সাথে যাবে নাকি? আমি বললাম যে হ্যাঁ, আপনি যদি নিয়ে যান তাহলে আমি যাবো। ওনার সাথে আমার ভালো একটা পরিচয় হয়, হাজার করে উনি আমাকে ইস্তেমার মাঠে একদিন শুক্রবারে বলতেছে যে জুম্মার নামাজ পড়ে তুমি যাইবে আমার সাথে, যাই ইস্তেমার কাজ করতে হইব, বাস টাস গাড়তে হইব, উপরে সামনে আল্লাহটি টাঙ্গাইতে হইব। আমি বললাম যে ভাই আমি তো নামাজের পরে আমার একটা কাম আছে, একটা তোষক বানাতে হইব একজনের, বানাই আমি সন্ধ্যার সময় যাবনি, যাইতে যতক্ষণ লাগে আমি কাজ করে দিই। আমি ভাই ঠিক আছে তুমি কাজ করে আয়। পরে আমি কাজ করে সন্ধ্যার সময় যাই, যাওয়ার পরে ওই আপনার ইস্তেমার মাঠের বাস ট্রাক দিয়ে বাস আনছে, বাস এনে বাসগুলো নিচে নামাইছে, ওই নিচে গাঁত খুঁড়ে বাস পুঁততে হয়। তো আমি অনেকখানি গাঁত খুঁড়ছি, একটা বাস পুঁতছি, পোতাবার দেখা গেছে আর হয়তো একটু ডাবাইতে হইব, আর একটু খোঁড়া লাগে। পরে আমি মনে করলাম যে হয়তো উপর দিক তুলে ঝাঁকি দিলে বাসটা ডেবে যাবো। তো এইসব করে আমি উপর দিক তুলে ঝাঁকি দিছি একটা জোরে, ঝাঁকি দেওয়ার পর আমি বসে গেছি, আমি আর খারাপ হইতে পারি না, আমি এই বসাতে আমি আর খারাপ হইতে পারি না। পরে যা আমি তো হাত পা ছেড়ে দিছি। পরে সবাই আসলে আমাকে ধরলো, ধরে আমাকে তুলে অনেক সময় হাত পা ওনাকে টিপেই দেখে আমার মেরুদণ্ডের সমস্যা হয়েছে। পরে আমি এদের যাওয়ার পরে আমাকে ধরে আমরা ইস্কাত করে আমার বাসা পর্যন্ত নিয়ে গেল। অনেকে কয় রক চমকে গেছে, অনেকে কয় যে বাতাস লাগছে, বিভিন্ন লোক বিভিন্ন কথা, আমি আর খাড়াই হতে পারি না। পরে আজকে তেল পড়া, কেউ কয় নুন পড়া, এটা ওটা। পরে বিভিন্ন ফার্মেসির চিকিৎসা, কারণ ওইভাবে টাকা পয়সা আমার কাছে ছিল না যে আমি বড় একটা মেডিকেল, আমি ভাবছি এমনি দিয়ে হয় পরে এই ওষুধ খাই, এটা চিকিৎসা দিন যায় বাড়ে, এরকম বাড়তে একবার যায় দেখি আমি বিছনাতে উঠতে পারি না, বিছনাথ পরে দিলাম। যার পর আমার বউ শান করলো কি, আমি শান করলাম যে আমার সমস্যা তো বেশি কথা, তোমার মায়ের চিকিৎসা করবি নি। আমি আমার মায়ের মানে এটা কিরম কথা বললাম,
বাদ যাও চিকিৎসা দাও ভালো হবে নাকি। আপনাকে বলতেছে বগুড়া চলে যেতে। হ্যাঁ আমি বললাম তাহলে চলো যাই, মায়া ডাল চলো বাদ জায়গা। পরে করছে যে তুমি যাও, আমার আর যা লাগবে না। আমি চলে গেলে তাহলে সংসার চলবো কেমনে, ঘর ভাড়া, তুমি চাকরিও করি চাও না, তাহলে দিয়ে তো ভেজাল লেগে যাবো, সার আমি এতটা করতেন তুমি। পরে বলছে না তুমি তোমার টেনশনটা করো গা, যাও বাদ যাও তোমার মায়ের কাছে যাও, যাই দেখো তোমার মাও কি কয়। পরে আমি মা করলাম, মা এনে আমি তো আর গাড়িতে উঠে এভাবে যাইতে তো 3-4 ঘন্টা সময় লাগে। গাড়িতে উঠে অনেক কষ্ট করে গাড়িতে গেলাম। আমি বাড়িতে যা বাস স্ট্যান্ড যা, আমি আমার শেরুর বাস স্ট্যান্ডের সাথেই বাড়ি। পরে আমি ওখানে যা আর বাড়ি পর্যন্ত যাইতে হবে না। পরে অনেক লোকজন আসে, আমাকে যেরকম সাইন করে মানুষ নিয়ে যায়, এরকম সাইড করে আমার বাইক নিয়ে গেল। পরে বাইরে গেলাম, যাওয়ার পরে মা দেখে তো সিক্কির কান্দাকাটি, দুনিয়ার লোকজন। ওই যে আমরা কষ্ট করে 100% জায়গা কিনছিলাম, আমার মা জায়গাটা বিক্রি করে দিল আমার জন্য। পরে জায়গা বিক্রি করে দিল বগুড়া যে মেডিকেল, মোহাম্মদ আলী মেডিকেল, অনেক জায়গা ট্যুর পেলাম, যারা দেখে এই পরীক্ষা এমআরআই করেন, এই পরীক্ষা ওই পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা। আশা করি টাকা নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড় বাড়ি যাই আসি, এরকম করতে এই টাকাটাও পঙ্গু হাসপাতালে আসলাম। আসার পরে পঙ্গু হাসপাতালে আসার পরে এরা বলতেছে যে আমি বগুড়া যে রিপোর্টগুলো নিয়ে আসছিলাম এটি চলতো না। আচ্ছা, এরা নতুন করে রিপোর্ট করতে হবে, আবার এমআরআই নতুন করে করতে হবে। এরা 10-12টা টেস্ট আমাকে দিয়ে দিয়েছে। একটা এমআরআই করতে লাগে হলে মনে করেন এই সময় বাইরে তেন করলে 10,000, আর এই মেডিকেল তেন করলে 7,000। কিন্তু পঙ্গু মেডিকেলে সারাদিনে এমআরআই 6টা। আচ্ছা, সারাদিনে 6টা এমআরআই মেশিনের, মানে ঘরের সামনে এরকম চেয়ার আছে 6টা। ওই 6টা চেয়ারে যাই আগে বসতে পারবি তার এমআরআই হবে, আর যাই না বসতে পারবি তার হবে না। পরে আমি কী করি, পরে আমি করলাম তাহলে আমি বুদ্ধি সেন মাক করলাম। সেন মা করতেছে তাহলে বাবা যত কষ্ট হোক আমরা রাত্রি সারা রাত বই থাকি, রুটি কলা গায়ে থাকি, সকালবেলা যা এমআরআইটা করি বাইরে তেন যেহেতু 10,000, এন তেন যদি 3,000 টাকা কম পায় তাহলে অনেক টাকা কম। আমি হ্যাঁ, আমার মা আমাকে নিয়ে সারা রাত ওই মেডিকেলের সামনে মশা খামর পয়সা দেখলাম। মেডিকেল তো ভিতরে এলি সব তালা লাগা আলাইলো, আমরা মেডিকেলের বাইরে একবারে মেন রোডের ধারে। স্ত্রী তখন ঢাকাতেই? হয় আমার বাচ্চা নিয়ে বাসাতে? হ্যাঁ বাসাত। আচ্ছা, পরে এনে থাকলাম, থাকার পরে আমার স্ত্রী বাসাত, আমার শাশুড়ি এনো, সবাই এরা খুশিত আছে। পরে আমার মা এনে কষ্ট হয়ে থাকলো। থাকার পরে আমি মাগনে সকালবেলা যখন মনে করে মেডিকেলের গেটটা খুলছে, সর্বপ্রথম আমার জানা মতে মেডিকেলে আমি ঢুকছি আমার মায়ের এনে, যা দিকে 6 জন বসে আছে ভিতরে, 6 জন চেয়ারে বসে আছে ভিতরে। সর্বপ্রথম কিন্তু আমি ঢুকছি আমার জানা মতে, গিয়ে তালাও খুলছে, আমি আমার মায়ের এনে ঢুকছি, কিন্তু ভিতরে যায় দেখি লোক 6 জন বসে আছে। কোথেকে আসলে 6 জন? আমি যখন জিজ্ঞেস করলাম যে এটা কি হলো ব্যাপারটা, বুঝতেই না। পরে ওই মেডিকেলের তথ্য কিন্তু একটা জায়গা আছে, পরে ওনার আমি করলাম, ওনার বাড়ি আবার বগুড়া গাবতলী। পরে ওনারা বললাম যে ভাই কয় তোমার বাড়ি কোন জায়গা? আমি করলাম যে আমার বাড়ি বগুড়া। আমার বাড়ি তো বগুড়া, কোন যাবার ঠিকানা করলাম, ঘর বাড়ি করছে ভাই তুমি এটি কিসের জন্য আসছো বগুড়াতে নিতে? আমি কম ভাই সরকারি মেডিকেল চিকিৎসা। কয় কে বলছে এটা তোমার ওইভাবে হবে না, আমি তোমার সরল একটা বুদ্ধি, তোমার 2-3 হাজার টাকা খরচ হোক, তুমি বাইরে থেকে এমআরআইটা করো কেন হবে? আমি বলছি এলে লোক আলো করতেন, এটা আমাকে একটু বোঝায় কোন, আমি সারা রাত দিনে কমে কষ্ট করছি। এটা আমার মা অর্ডার নিয়ে কয় এরা ভিতরে যে লোক থাকে, ওই যে অটবয় এগুলো থাকে না, রোগীর সাথে লোক থাকে, এখন আর আগেই সিস্টেম করে টাকা পয়সা নাকি কিছু দিয়ে এরা হেল্প করে বসতে দেয় আগেই। পরে রোগী আসলে পরে ওই লোকটা ওকে সেটটা দিয়ে দিবি। পরে এরকম পরে আমি বললাম তাহলে হান কয় এভাবে হবে না। পরে আমি আবার ডাক্তারের কাছে গেলাম, আবার টিকিট কাটলাম, যাই বললাম স্যার এভাবে তো হচ্ছে না, আমরা তো গরিব মানুষ স্যার। পরে উনি ওই কলেজে ডাক্তার লাইনে তো কলেজে লেখাপড়া করে ছাত্ররা, এই জায়গা লাইব্রেরি আমি বুঝি না, ডাক্তার কারেজন ফোন দিল দিয়ে আবার লাইব্রেরিতে 2-3টা ছাত্র আসলো আর কি, কয় এখন লাইব্রেরি নিয়ে যাও। পরে আমাকে ওই ভিতরে নিয়ে গেল পঙ্গু মেডিকেল, যাওয়ার পরে ওই ভিতরে নিয়ে একজন বলে যে এক বাড়ি কোন জায়গাতে। আমি বললাম যে ভাই আমার বাড়িতে বগুড়া, কে নাচছেন কে? আমি ভাই আমার এই যে মাজাতে সমস্যা, আমি তো হাঁটতে চলতে পারি না ভাই, আমি এদের চিকিৎসার জন্য কয় এই মেডিকেল আসছেন কি, আপনি অন্য কোনো দেখলেন না? আমি ভাই এ তো সরকারি মেডিকেল, আমার গরিবের চিকিৎসা ভাই কেমনে? সাইন করছে ভাই এটা না, আপনাকে আমি একটা সৎ বুদ্ধি দিই, আপনি নিরোসাইন মেডিকেলে চলে যান, নিরোসাইনে যা দেখেন পারেন নাকি। পরে ওটি আর ওইভাবে আমার চিকিৎসা হলো। পরে আইলাম নিরোসাইনে এসে ওই রকম নিরোসাইনে এক ডাক্তার টিকিট কেটে ঢুকলাম, ওই থেকে আমাকে এমআরআই ওই আবার টেস্ট দিল, ওই টেস্টই। পরে ওখান থেকে আমি নিরোসাইনে যে যাতে এমআরআই করে ওই জাত গেলাম, যে কাগজ জমা দিয়ে গেলাম যে আমার তো এমআরআই আছে। কয় আপনি সিরিয়াল আছে? কম কতদিন? কয় 1 মাস 40 দিন।
1 মাস 40 দিন পরে আপনার এই এমআরআইটা হবে, তাতে 2 মাস পার হয়ে যাচ্ছে। পরে আমি আমার ইমার্জেন্সি, আমি যদি এতদিন বাঁচবো কথা, বেশি সমস্যা হলে বাইরতেন করেন গা, আপনার উপরে তো আরো এরকম বহুত মানুষের সিরিয়াল আছে। সেখানে বললাম যে ভাই তাহলে আমার গরিবের কি চিকিৎসা হইতো না? কয় ভাই এটা তো আমি বলতে পারবো না, আপনি সিরিয়াল থাকতে হবে, আপনি আজকে সব কিছু জমা দিয়ে থুয়ে যান, নাম ঠিকানা নাম্বার দিয়ে যান, যখন আপনার সিরিয়াল আসবে ফোন দেবো, আসবেন, আসে আপনি এমআরআই করে থুয়ে যাবেন। পরে আবার ঘুরে আবার ওই ডাক্তারের কাছে গেলাম, যাই বললাম যে স্যার এটাতে এভাবে হচ্ছে, আপনি স্যার আমাকে কিছু করে দেন। পরে উনি বললো যে এখান থেকে ওই সামনে টাকাতে দেখেন একটা পপুলার একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, এনে চলে যান, যে এখানে মনে হয় 10,000 টাকা, আমি কয়ে দিলে 1,000 টাকা কমাইতে পারবো, 9,000 টাকা দিয়ে আপনি করাতে পারবেন, আপনি যার আমাকে ফোন দিয়েন। পরে আমি গেলাম ওই জায়গা, এর মধ্যে কিন্তু আমার খাওয়া দাওয়া না, আমার মাও কিন্তু আমাকে নিয়ে খালি পাখি পারতেছে মনে করেন। পরে এই জাত গেলাম যে এমআরআই ওই জাত করলাম, করে এমআরআই মেশিনের উঠে আবার অন্য সিস্টেম, এটা আমরা জানতাম না। ওই এমআরআই মেশিনের ভিতর ঢোকায় দিয়া কিছু কিছু মানুষের মনে শরীরের ভিতরে ঢোকায় দেওয়া কয় কি যে আপনার এই মেডিসিন লাগবে, রোগী শো হচ্ছে না, এই ওষুধ কিনা লাগবে, তাড়াতাড়ি 3,000 টাকা জমা দেন, তাড়াতাড়ি 2,500 টাকা জমা দেন, নাহলে সই দেওয়া লাগবে, এগুলা কয়। পরে একজন আমাকে বললো যে ভাই এরা কিন্তু এরকম আপনি হুমকি দেওয়া লাগবে, ভয়টা যেন করেন না, এটা কিন্তু অন্য একটা সিস্টেম, এটা 1 টাকা কিন্তু যদি কমান তাহলে এই টাকাটা এতেন তুলে নিবি। পরে গেলাম, যার পরে আল্লাহ রহমত আমার এটি লাগে নাই, পরে আমি 9,000 টাকা দিয়ে এটা করলাম, আরও পরীক্ষা দিয়েছিল, এটি সব করলাম, করে নিয়ে আসলাম। নিয়ে এসে ডাক্তারে দেখালাম, ডাক্তার আমার 15 দিনের ওষুধ দিল, আপনার 6,000 টাকার উপরে, 6,000 টাকার মতন স্যালাইন দিল, অনেক ওষুধ দিল, এটি কয় যে এটি 15 দিন খান। পরে 15 দিন ওষুধ খাই, আবার এই ডাক্তার আমার একটা কার্ড দিল যে আমি পার্সোনালভাবে বসি হলে একটা নরসিংদী একটা ক্লিনিক আছে, এই ক্লিনিকে ওনার ভিজিট হলে 800 টাকা। আচ্ছা, তুমি আপনি আমাকে ওই সাথে দেখা করেন আমার সাথে, ওই কার্ড দিয়ে দিল। পরে আমি ওনার সাথে মনে করেন ওইভাবে ওই টঙ্গিতে নরসিংদী আবার কষ্ট করে যাই, সিরিয়াল দিয়ে ওই যার ডাক্তার দেখাই, এরকম করতে করতে ওনার তো মানে 1 মাসের মতো ওষুধ খাই, কোনো উপকার নাই, জিঙ্কা সিঙ্কাই। পরে এরকম হওয়ার পরে সে মধ্যে মা করলো কি জালাতে, বাবা এখন তো টাকা পয়সা শেষ হয়ে গেল গা, তাহলে তুমি কি করবে, তাহলে চলো বাইর চলে যাই গা। আর আমার বউকে আমার বউ জানা, আর আমার বউ মানে অন্য ধান্দা আছে। পরে আমি মা করলাম, তাহলে মা করলো তাহলে তুমি যদি এনে থাকো, তাহলে তুমি ওষুধগুলো খাইতে থাকো, এনে থাকো। পরে আমি বাইর যা দেখি কোনো কাজ কাম করে কিছু আবার গোছাতে পারিনি, মাসে তুমি সাইড হয়ে নিয়ে তোমার চিকিৎসা করতেন, দেখি আমি বাইর যাই কি করা যায়। পরে মা বাইর চলে গেল, আর বাড়ির তো জায়গা বিক্রি করে হালাইছে মা, আর তো কিছু নাই না আমি তো থাকার জায়গাও না। আর মা বাইর যায়, আমার ছোট ভাইটা আমার মামা করে বাইর থুয়ে যাচ্ছে, মা বাইর যায় আবার মানুষের জায়গা চায় নিছে, নিয়ে একটু ঘর তুলছে, আবার ওই টিনের ছাপড়া ছোপড়া, ওই বাইত মা যা উঠলো, তুলে উঠি করলো, মানে কলে পরে যা গোসল করে তো মানুষে চিল্লায়, হ্যাঁ গোসল করতে এতক্ষণ লাগে, বাথরুমে গেলে তাও চিল্লায়, খাইতে বসলে মানুষের জায়গা ভাই, কিছু করলে কয় ঘর ভাঙ্গ ভেঙে যাওয়া, তা লাগবে তো জেনে মনে সেনে যা থাকা, এডি কইতো। পরে আর এদিন মা এই কষ্টগুলো চাপা রাখতো, আমাকে কইতো না, আমাকে কইতো, আমি তো অসুস্থ বিছনাত পড়া। আর মনে করেন আমার এই বউ আমার সাথে একটু আপ ব্যবহার শুরু করে দিল, আমি বিছনাত পড়ে গেছি গা, চলতে পারি না, যদি কোনো সময় বিছনাত প্রস্রাব করতাম, সাফ করতো না, ওই মেলাক্ষণ 2-4 ঘন্টা থাকা লাগতো, নিজে নিজেই বসে থেকে থেকে আঙ্গুর বেড়া বেড়ে রেডি মানুষের ভিতরে সরম রেডি করতে। পরে ওই বাসার ভিতরেই মনে করেন বিভিন্ন লোক দেখতো, কোথায় জামাইয়ের সাথে এই ছাড়া যে ভালো আসিল, আমাকে মানুষের এডি করছে, মানুষের এই করছে, 5 নামাজ পড়ছে, তুই এর সাথে এই ব্যবহার কর। এদিকে আবার আমাকে আবার আমার বউ মানুষে কইতো, তোমার বউ কিন্তু অন্য মানুষের সাথে কথা কয় মোবাইলে, অন্য জায়গায় নাই। সে সময় আমার মায়ের বয়স মোটামুটি 6.5-7 বছর হয়ে গেছে, মেয়ের বয়স, মেয়েও বড় হয়ে গেছে। পরে একবার যায় দেখি চার চলেই না, ঘর ভাড়াও ঠেকে গেছে গা, ও 2-3 মাসের। বাড়ি এলেও চাপ দেয়, বাড়ি এলে টিয়া তুমি দেখেন, আমি কই তাহলে আনতে থাকলে তো আমি যত থাকবো তত আমি বিপদে পড়বো, তাহলে বাদ জায়গা কয় তুমি বাদ যা থাকো গা, আমি কই তো ঘর ভাড়া কয়টা দিলে আমি দেবো, তোমার যদি তোমরা থাকছাও যেটি এটি দিয়ে যাও গা, নতুন করে হলে আমি দেবো। পরে একবার এরকম হয়, আর পরে আমি কি করবো, আমি কোনো দিশা পাই না, কিছু করলে সবাই আমাকে একবারে ধরে বসে, আমার জ্যাঠটা, আমার বউ, আমার শাশুড়ি, আমার জ্যাঠটা ওই বাসার মধ্যেই থাকতো। পরে
আমি আর কিছুক্ষণ পরে এক দিকে বাড়ি এলি চাপ দেয়ালে পরে আমার ঘরে একটা সুকেস আছিল, সুকেস বেচলাম, বেচে বাড়ি এলে ভাড়া দিলাম, দিয়ে আমার ওষুধ আনা লাগবি, পরে আবার ওষুধ খাই, এটি চলি, এরকম করে মোটামুটি চলতে চলতে এক পর্যায়ে আমি আর দিন যাচ্ছি, আমি আরো হয়ে যাচ্ছি। পরে একদিন একজন আমাকে বললো যে তুমি একটা চেয়ারম্যান আছো, ওই চেয়ারম্যানের কাছে যাও, চলো আমরা যা তোমার সাথে যাই, কই যে স্যারা আমাদের এই এলাকায় বহুত দিন থাকে, এরকম মানুষের বাদ কাজ কাম করে, স্যারা ভালো আছে, দেখি তোমাকে কিছু টাকা পয়সা সাহায্য তুলে দিতে পারি নাকি। কিন্তু পরে আমি হ্যাঁ ঠিক আছে চলেন। পরে ওনারা আমাকে ধরে ইস্কাতে নিয়ে গেল, আমি গেছি জায়গায়, এই আমি যে দোকানে কাজ করতাম এই দোকানের মালিক আর সাথে লোকজন আসলে এরা নিয়ে গেল। সেন অনেক যা বললো যে ভাই এই ইস্তামার মাঠে এই কাজে যায়, এরকম অবস্থা হয়ে গেছে গা, চিকিৎসা করার টাকা পয়সা পাচ্ছে, ওষুধ খাওয়ার মতো ক্ষমতা নাই আর। ওনার কথা এদিকে আমার বউ কি করছে, কাপড় চোপড় নিয়ে গোষ্ঠী নিয়ে চলে আসে, ব্যাগ চলে আসে। পরে আমি দেখতে নাচ্ছি, এই লোক আমাকে কিছু টাকা দিছিল, 2000 না 2500 টাকা আমাকে দিয়েছিল। পরে এই টাকাটা নিয়ে আমি আসে দেখি যে ঘরতালা মারা। পরে আমি আবার করলাম যে কি ব্যাপার, হ্যাঁ কুটি গেল মাইলে, তোমার বউ তোমার সংসার করবি না, ব্যাগ চলে গেছে গা, তুমি যদি থাকো তো রুম ছাড়া দাও, এলে ঘর আমার যা আছে এটি বাইর সার করে বেড়ে ফেলে দেবো, দিয়ে তুমি চলে যাও গা। আমি কম দেন আমাকে 15 দিন সময় দেন, আর আমি দেখি কি করা যায়। পরে রাত্রে মানে মায়ের জন্য কান্দি, বউয়ের জন্য মানে আর পাও ধরি, আর হাত ধরি, তোমার বউটা এনে দেন, একটু কষ্ট করেন, দেখেন একটু কি হয়, বাড়িয়ালি কথা কয়, এই দোকানের মহাজনরা কথা কয়, বিভিন্ন মানুষ কথা কয়, বিভিন্ন মানুষ যায় আমার জন্য, যে এই স্যারা তো ভালো আছিল, আজকে স্যারা অসুস্থ হয়ে গেছে গা, তোমার কর্ম করে খাইছে না, তো তোমরা যারা ফালাই থুয়ে আসলে এটা তো আল্লাহ সহ্য করতে না, কি ভুল এটা কও, স্যারার দুসব কও আমাকে, আমরা বিচার করি, আর আমাকে বাড়ির মধ্যে একদিন থাকে আমরা তো জানি। পরে বিভিন্ন কথা কথা সে না, আমার বউ করতে যা আমি কিছু করতাম, আমার মা যা করবো তাই। আমার শাশুড়ি কয় আদৌ আমি মায়া বউগুলা পাঠাইতাম না। আচ্ছা, বলে আর মায়া আছে, তাহলে আর মায়া কয়, আর মায়া আছে, নাতি বড় হোক, নাতিকে আমরাই লেখাপড়া করাম, আর নাতির খবর টাকা পয়সা দেওয়া লাগবে না, আমরাই পড়াম, বড় হোক, বিয়ের সাথে নাতির যদি বাপের দরকার পড়ে নাতি খুঁজে নিবি নি, আমার মায়া আমি দেখে শুনে অন্য হাতে বিয়ে সাথে দিয়ে দেবো, ওটা আর ভাত আর খাওয়ানি তো ন্যাংরা হয়ে গেছে, কারণ আদৌ ভালো হবো কি না হবো, আর বাপের নাই জমি নাই টাকা নাই পয়সা কেমনি ভালো হবো, হ্যাঁ যে অবস্থা হয়ে গেছে গা, যা দেখতেছি এর তো ভালো হওয়ার কোনো কিছু চোখে দিই না। এইরকম মানুষকে কি লাভ হয়, মানুষ আমার সামনে কথা মোবাইল সাউন্ড বাড়ে, আমার অনেক কষ্ট লাগে, জানলা আজকে তো আমি ভালো আছিলাম, আমি তো এরকম রাস্তাঘাটে কাজ কাম করে চলছি, আজকে আমার ন্যাংরা কয় এই কয়, মনে অনেক কষ্ট লাগতো, আমি তো কর্ম করে খাওয়াছি এখন, এটা এই কোনটা, আমি রাতে বেলা একলা একলা ঘুমাইতাম ভাই, আমি কিছু বুঝতে পারতাম, আমি সব কিছু সারা রাত ঘুমাইতো না, খালি টেনশনে থাকতাম, মানুষের কি কয়, তারপরেও আমি আল্লাহপুর বেজান না, আল্লাহপুর আমি অনেক খুশি, আল্লাহ মরে যেতাম তাও খুশি, আল্লাহ যেটা ভালো আছে সেটাই মনে করছে, নিজে নিজে এটা বুঝ দিতে পারতাম না, যত কষ্ট হোক ভাই একটু যায়, আমার বউয়ে ফাঁকে ডেকে আমার সাথে একটু কথা কওয়া দেখ আসে নাকি, যে ভাবি হোক, পরে উনি যেটুকু যায় গেছে, যায় বাদ গেছে, যায় এরকম বাজার ঘাট করছে, কথা কথা কয়া নিয়ে গেছে, এবং বই কইছে যে দেখো আর তো এই যে তুমি যে চলে আসলে, তুমি না সময় পাবে বিয়া শাদী বসলে তোমার জামাই যাবো, কিন্তু এই ছলটাই তুমি করবে কিসের জন্য, এই ছলের তো বাপের দরকার আছে, বাপ যতই ন্যাংরা হয়ে যায়, যতই অসুস্থ হয়, আল্লাহ তো ভালো করতে হবে, এটা আল্লাহর ইয়া আছে না, এটা তো আল্লাহ বাকি দিয়েছে, এই তো মায়ের পেটের তেন অসুস্থ বাড়া নাই কে, অনেক কিছু বোঝাইছে, পা পর্যন্ত বলে ধরছে, আমি দেখি নাই গে, উনি এসে যেভাবে বলছে বলার বারে বলতেছে যে না ভাই আমি আসলেও যাবো না, আমি আর ভাত খামো না, হ্যাঁ রে বাদ যাবার কোন গা যায়, হ্যাঁ মায়ের এনে হ্যাঁ থাকুক গা, আমার মাইয়া বড় হোক, বলে আমি তাহলে এটাই তো তোমার মনে আছে, তুমি আগেই যেতে গা, তুমি যখন ভালো আছো সামনে যেতে গা, কয় না আমার সব কিছু ঠিক হয়ে গেছে, এক জায়গায় কোয়েন 3 দিন পরে আমার খালতো ভাইয়ের সাথে আমার বিয়া মমিন সিং থাকে, এই বিভিন্ন কথাবার্তা কয়ে দিছে, আসে আমাকে কইতেছে যে ভাই আমি তোর জন্য জীবনে আমি অন্য কারো পাও দিন, তোর জন্য তোর বউয়ের পাওয়া পর্যন্ত ধরে যাচ্ছি, কিন্তু তোর বউ কথা শুনিচ্ছে না। পরে আমি বিছনা আমার বাড়ি আলা তারপরে যায় মানে ধরলাম যে ভাই আপনি এলো কষ্ট করে একটু যান আমার জন্য, আমার বাড়ি আলা আর একটা লোক নিয়ে গেছিল, আমার বাড়ি এলাকা বাড়া ছিল, উনিও যায় ওই একই কথা, ভাত খাবি না ব্যাট যাওয়ার কৌকা। পরে এরকম হওয়ার পরে 20 দিন পরে আমার বাইক ফোন দিলাম, মাক করলাম, মাকে এর আগে মাক কই নেই আমি, যেহেতু কিছু ভেজালে পড়ে গেছি গা, মাক করলাম মা
তুমি ঢাকা আসে পারবা? কয় কে? আমি কম যে একটু আসো। পরে মা হচ্ছে যে আমি 2 দিন পরে আসতেছি। পরে মা 2 দিন পরে একদিনের 300 টাকা নিয়ে ঢাকা আসছে আমার কাছে। আসার পরে দেখতেছে যে আমার ঘরের ভিতর মাল সামানা অর্ধেক আছে অর্ধেক নাই, বউ নাই। সেন মা কাছে কি হয়েছে? সেন মা সবাই কইছে যে এরম এরম অবস্থা। সেন মা কয় যে তাহলে আমি যাচ্ছি। পরে মাও গেছে, তারপরে মা ডাইরেক্ট কয়ে দিয়েছে যে আপনারা 2-3 দিন পরে আমি কাগজ দিয়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো নি, আমি আর সংসার করবো না, আপনার আপনি নিয়ে যান না। কথা আমার নাতিটা দেওয়া যাও, নাতি যদি কোনো সব বাপের দরকার পড়ে নাতি নিজেই যাব, এই দিনে আর কোনো জ্ঞানজামের দরকার নেই, আমরা নিয়ে বগুড়া পাঠাইতাম না, অনেক দূর হয়ে যায়। কই বিয়া সান দিলেন সামন এটা বুঝছিলেন না, আর যখন বিয়ে শাদী হলো সেখান তো আমরা কোচে আমার বাড়ি কোন যাতে আপনার মাইয়া কোচে এনে মা করছে, তাহলে এনে কি করবা? এদিকে তো সমুদ্রের টেয়া তুলে নিয়ে আসলাম, এই কিস্তিটা আমরা আর দিতে পারছি না ভাই। না দেওয়ার পরে কিস্তির লোকজন বাড়ি পরে যায়, মানুষের বাড়ি থাকি, আরো চিল্লা চিল্লি শুরু হয়ে যাচ্ছে গা। আর এদিকে বউ চলে আসেন, আমারও খাওয়ার, মাও কাম করে যে মা খাবো না, আমাকে দেবো না কিস্তি, তুমি দুনিয়া ভেজালে পড়ে গেলাম গা। সামনে মা করছে যে তাহলে এখন কি করবো? এখন তো বিষ খাওয়া ছাড়া মরা ছাড়ার বুদ্ধি দেই না, আর কোনো জাত কেউ হেল্প করছে না, কোনো জাত কোনো রকমই পারতেছি না। ছোটা গেলে বাপ মরে গেছে, কারণ মা সংসারের দেশে মার, আর মার মুখের দিক তাকাবে না, মা আমার মুখে দিতে এরকম করে মা স্টাক করলো। মা স্টাক করার পরে মাক নিয়ে টানাটানি, পরে মাক নিয়ে অনেক দূরে পেরা মাক মোটামুটি কি বলে, পরে মাক নিয়ে ঢাকায় আমি বিছনাতি পড়া। সেখানে আমি ওই মানুষের আগের জায়গার সাথে কাজ করতাম, মানুষের এসে বসে থাকতাম দোকানে, দাঁত দুধ দেয়া, কেউ যদি কাজ করে আসতো হয়তো দিত 50 টাকা 100 টাকা, যে চল এরকম জাগর সাথে পরিচয় আসছিল, বন্ধু বান্ধব আশপাশের লোকজন সাহায্য মাঝে, এই দিদি আমি টুকটুক করে এরকম করে। পরে এই বাড়ির ভিতর এগুলা কষ্ট হয়ে আমার বাড়ির ভিতর একটা আমার শাশুড়ি এখন বর্তমানে একটা খালা ছিল, ওনার একটা মায়া আছে যে আমার সাথে আসছে। পরে উনি দেখ উনি সব জানে, আমার আগাতেন গোড়া পর্যন্ত, মানে আমার বউ কেমনে গেছে আমি কেমনে। পরে উনি কইতেছে যে আমার মা এক ডাইরেক্ট কইতেছে যে খালা বাড়ি এলি, আমাকে বাড়ি এলি সামনে সবার সামনে কইতেছে খালা আপনি এত টেনশন করেন না, আপনি আত্মীয় করে কান্দা আজানের সময় উঠে নামাজ পড়ে কান্দাগাড়ি করেন, আমি একটা কথা কই, আপনি পোলাটার ভাড়া আমি নিতে চাই, আপনি পোলাকে আমি ডাইরেক্ট বিয়ে করবো, আমার হাতে বিয়ে আপনি পোলা করাবেন, আমাকে বিয়ে করাবেন। কি হয় আপনার সম্পর্কে মেয়েটা? কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না? না। দেখতেন আশেপাশে? আশেপাশে আমার রুমের পাশে রুমই থাকতো। এটা কি বগুড়াতে? না, এই ঢাকাতে। ঢাকাতেই? মানে আপনার আমি ঢাকার যে বাসা থাকতাম ভাড়া থাকতেন সে পাশে? হ্যাঁ। ওই মহিলার আগে বিয়ে হয়েছিল? না, বিয়েও হয় নাই। না। পরে ওই মেয়েটা বলতেছে যে আমি দায়িত্বটা আমি নিয়ে নেব, আল্লাহ পাক আমার ভালো করুক আর ই করে, আল্লাহ যদি আমারও ছেলে হোক মানুষের আর আল্লাহ ভালোও করতে পারে, আমি হ্যাঁ দায়িত্ব। পরে আর মাও অনেক মানুষ এটা কি কয়, হে তো অসুস্থ ন্যাংরা মানুষ হয়ে আছে, ভালো ডিভোর্স হয়ে গেছে? হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা। আমার বউ সংসার করতেছে মোটামুটি ওদিকে, আমি খবর নিই না। ও আপনাকে ডিভোর্স দেন, অন্য জায়গায় বিয়ে করছে? বিয়ে করে সংসার করতেছে, মনে করেন আমার মায়েরা আছে আপনার সাথে? আমার সাথে না, মায়ের কাছে, মাদের সাথে লেখাপড়া করে। পরে এনএডি করবার সব মানুষজন। আপনি তখন কি হাঁটাচলা করতে পারেন নাকি? না না না, আমাকে ধরে নিয়েছে, আমি হাঁটতে তখনও বিছানাতে? এখনো বিছনাত, তখনও বিছনাতে। তারপরে উনি বলতেছে যে ইলেকশন ওনার আমার যে শাশুড়ি উনি বাড়ি এলাক কয় যে আমার মায়া পাগল হয়ে আছে, এটি কি কয় না, এটা মানুষ বুঝাইতে মানে না, কথাই এক পর্যায়ে বাইক নিয়ে গেল উনি মেয়েটাকে বাড়িতে নিয়ে গেল। উনি বাড়িতে গেল, বাড়িতে যাও উনি পাগলামি শুরু করে দিচ্ছে। আমি মেয়ে ঠিক মতো আমি দেখছিও না, আমার পাশের রুমে সারাদিন কাজ করে ইয়েও করছি না। পরে আমার পরে বাড়ির যা দেখি পাগলামি, পরে এরা নিয়ে আসলো, আবার নিয়ে আসে, আবার আমার সামনে নিয়ে আসলো, নিয়ে আসে আমাকে করছে তুমি এই মেয়েটা তুমি পয়ে দিবে যে আমি বিয়ে করতাম না। কে বলতেছে এটা? এটা আমার ওই ভাড়াটা বাড়ির যে থাকে আশপাশের লোকজন, শাশুড়ি মুখ থেকে বের করালেই হলো। করছে। পরে আমি বললাম যে আমি তো নিজে আমার কবরের ভিতরে এক পা চলে আছে, আমি মা জানে হাঁটতে পারিনি, বিয়ে করে আমি কেমনে চালাম, এটা আমি নিজেই চলতে নিজের পেটের ভাতে ঝুঁকি, ওষুধ খাওয়ার টাকা পাই না, মানুষে দিলে আমি খাই, না দিলে না খাই থাকি। পরে কইছে যে না তুমি এটি কবে। পরে এরা কইছে যে ফিরোজুল তক বিয়ে করে তাহলেই তক বিয়ে দেবো, আর যদি বিয়ে না করে তাহলে তার কোনো আফসোস নাই। কয় না আমি আসার কথা কম। পরে আসার পরে এরকম আমার ঘরের ভিতর ছোট একটা পকেট রুমে থাকতাম, এই পকেট রুমে এলাকার মুরব্বী যে বাড়ির ভিতর থাকে এরা, মেয়েটা আসা আমাকে বলতেছে যে
যে আপনার দায়িত্বটা আমি নিবার চাচ্ছি। হুম। আমি কম আমার দায়িত্ব আপনি কিভাবে নেবেন? কয়ে যে আপনার দায়িত্ব নেব আজকের থেকে। তাহলে আপনারা এই মানে আমার মা আছে সবার সামনে, আপনাকে আমি ডাইরেক্ট বিয়া জুল আমাকে করেন, আমি যেমনি হোক আপনার দায়িত্ব, আপনার প্রসাব বাথরুম সাফ করা, আপনার শরীরে যতই করে আমি করবো। আমি কিসের জন্য? আপনি আমার নাই টাকা পয়সা, নাই বাড়ি ঘর, আমি নিজেও অসুস্থ, আমি আজ বাদে কাল মরেও যেতে পারি, তা আপনি আমাকে কী দেখে আমার দায়িত্বটা নেবেন? কয় না আমি কিচ্ছু দেখে দেখবো না, কিন্তু আপনার ভিতরে একটা ভালো একটা মানুষ আপনি। আমরা যতদিন আপনি 10-15 বছর আপনাকে দেখতেছি, কোনো দেখবেন ক্যানজাম করে না না আপনি কী করেন? আমি কম না, আমি দেন বিয়ে করতাম না। কয় না আপনি এটা বুঝে দেখেন, আপনি না, আমি মানা করে দেওয়ার সাথে মেয়েটা চলে আসে যায় বাড়ির যাওয়ার মায়ের সাথে মনে এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম শুরু করে দিছে। পরে এই মেয়েটা এরকম করার পরে সেখানে আর আমার শাশুড়ি বলতেছে থাক বাবা, মানে আমার মায়ের বলতেছে যে দায়িত্ব নিতে চাপ আপনারা কী করে পারছেন শান। সব লোকজন বোঝায় করলো যে এটা আল্লাহ নিজের হাতে ফেরেস্তা পাঠাই দিছে মনে করো। সবাই এটা চিন্তা ভাবনা করে আনু করলে আর কি করার। পরে বিয়ে আমি করাইলাম, আমাকে বিয়ে করলাম। কত সালে বিয়ে করলেন? এই দাস 2 বছর হয়েছে। 2 বছর হয়েছে। বিয়ে করার পরে কি দাঁড়ালো? বিয়ে করলাম, করার পরে মেয়েটা ওই জায়গায় গার্মেন্টসে চাকরি নিল। নেওয়ার পরে বিভিন্ন লোক বিভিন্ন মেয়েরে কয় হ্যাঁ ন্যাংরারে বিয়ে করছে, ন্যাংরা হাঁটতে না চলতে না, সেখানে কী করলো রুম দিল টুঙ্গি ছাড়া। টুঙ্গি রুম ছাড়া দিয়ে আমরা আসলাম আশুলিয়া। আশুলিয়া এসে আমরা একটা ছোট বাসা ভাড়া নিলাম। আমি বিশ্বনাথপুরা থাকি, টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারি না। মা বাড়ি চলে যায়, মানুষের জায়গার থেকে সমতির কিস্তি জ্বালা, পুলিশ আসবে আস না, কাল ধরে নিয়ে যাবো। পরে রেডি করতেছে, করার পরে আমার বউ চাকরি খোঁজে, করোনা এসে গেল, চাকরি হয় না, বিভিন্ন জায়গায় যায় হয় না। পরে রাস্তার থেকে মনে করেন কচু টুকায় নিয়ে আসে, নিয়ে সিদ্ধ করে কচু খাই, হয়তো একবেলা কচু খায় আর একবেলা না খায় দেখি পান্তা দেয়। কেউ আশপাশে মানুষ দেখে যে খুব কষ্ট আছে, বিভিন্ন মানুষ ওই পচা তরকারি একদিন কাটা উঠে খাওয়া যেত, এটি দিত, কেউ বললা বাসি তরকারি দিত। এটি নিয়ে এইভাবে চলে চলতে আমার বউ ঝোট মিলে চাকরি নেয়, 6,000 টাকা বেতন চাকরি নেই। ওদের নিয়ে মোটামুটি মানে এই যে আনে ঘর ভাড়া দেয় 2,000 টাকা, আর যা থাকে আমরা টুকটুক করে ই করি। পরে এরকম করতে ভালো, এরকম করে চলতে পরে মানে অবস্থাটা এরকম চলতে পরে আমার মা আসলো। এইভাবে থাকলে তো আমাকে তো আর কিছু দিশা পাচ্ছি না, জান আমরা কেমনে চলুম আর কেমনে তোর চিকিৎসাটা করুম, আর কিচ্ছু তো নাই। দেখ কেউ কিডনি নেয় নাকি, একটা কিডনি বেচে আলাই বেচা তোর, হ্যাঁ একটা কিডনি বেচে আলাই বেচা। আমি তো বুড়া মানুষ, মরে যাবো গা, একটা কিডনি বেচা দেখতে আমার বেটাটা খারাপ করতে পারি নাকি। আমার সামনে যেমন তোর সাতকার ছল বল যেন হাঁটা যায়, আমার দুম একটা আসে যে আমার বেটা আজকে আল্লাহ কোন পরীক্ষা ফেলাই দিলা, আমার বেটা হাঁটতে পারে না। এই মা এটি কষ্ট আমার কাছে প্রকাশ করতে, এদের দেখে আমার কষ্ট লাগতো, আমিও কানতাম মাও কান্দে। ওই দিনের পর দিন মা আসলি ফোন দিলি কান্দাকাটি এই ওটা বিভিন্ন এরকম করতো। পরবারে আর কি গো এমনি চলি চলতে মনে করেন এই যে এর মধ্যে সমতি নিয়ে খুব বিপদে আছে থাকার পরে মা বাদ যায়। বাদ গেলে আমার এলাকার মেম্বার আছে, বিভিন্ন লোকের কাছে কলে বিভিন্ন লোক ওই একটা সবাই মিলে একটা সাহায্য তুলে 50-60 হাজার টাকার মতন তুলে নিয়ে এসে আমার মা আবার আমাকে দেয়। দিলে এটা নিয়ে আমি আবার এই যে আপনি না আসার আগে লয়েন্স হসপিটাল আছে ঢাকা আগারগা, ওখানে থেরাপি সেন্টার, পরে এই জায়গায় যেমন ভর্তি হওয়ার পরে উনি ডাক্তার দেখে বলতেছে যে আপনার এই চিকিৎসা আপনার জটিল সমস্যা হয়ে গেছে, আপনার কিডনি ব্লক হয়ে গেছে, একটা কিডনি সমস্যা, আপনার কিডনির পানি জমা আছে, অল্প সময়ের মধ্যে অপারেশন না করেন কিডনি বাদ হয়ে যাবে, আপনার মেরুদণ্ডের ডিস্ক একটা নষ্ট হয়ে গেছে, আপনার মাজার পাইলসের সমস্যা, বাথরুমে আসলে ওই রক্ত আসে বাথরুম আসতে, হাত পাও আগের থেকে অনেক চিকন হয়ে যাচ্ছে, খারাপ হতে পারি না, ঠিক মতো ধরে নিয়ে যাওয়া লাগে। পরে এটি দিয়ে করছে জান এটা আমরা তো এভাবে গ্যারান্টি দেবো না, আপনি আমাদের এখানে যদি 2 মাস থেরাপি দেন একটু সুস্থ হতেও পারেন নাও পারেন। আমি বললাম যে কেমনি, কয় দিয়ে দৈনিক 2500 টাকা, দিন গেলে 2500 টাকা, মাসে 65,000 না কত হাজার টাকা এরকম হয়। পরে আমরা গরিব মানুষ হিসাবে এই জায়গাতে আপনার ওই লয়ন হসপিটালে একটা স্যার আসলো আমার এই বগুড়া সারাগান্তিরি, ওনার সাথে কথা বলে উনি বললো যে তোমার বাড়ি কোন জায়গায়, বললাম বরাবর করছে যে আমি কিছু সার করে দিই যে তুমি করতে পারো। পরে এনে ভর্তি 1 মাস এনে চিকিৎসা করলাম, কোনো উন্নতি নেই। পরে ওনারা করলো যে আপনার চিকিৎসা বাংলাদেশে নাই, চিকিৎসা করতে চান তাহলে আপনি মাদ্রাজ যাইতে হইব, মাদ্রাজ গেলে
আপনার কিডনি এই যে হাড়ের এই যে মেরুদণ্ডের যে হাড় এটি যে ঠিক করতে এটি অপারেশন সব করতে গেলে আপনার 8 থেকে 9 লক্ষ টাকা খরচ হবে। হলে আপনি মোটামুটি 100% 80% সুস্থ হয়ে চলতে পারবেন। আর আমার তো কপাল আর চিকিৎসা নাই। আমি বললাম না ভাই, আমি 80 টাকা গোছাতে পারি না, আমি 8 লাখ টাকা করতেন গোছাম। আমার বাড়ি নাই, ঘর নাই, আমার কিচ্ছু নাই। মা আজি কয় এইসব করে মা আসে চলে, মানুষের দিলে খায়, না দিলে এই যে আমার বউ 6-7 হাজার টাকা বেতন পায়, এমনিভাবে চলে। মনে করেন ওর থেকে টাকা দিতেন, যে কয় টাকা আসলে অন্য চিকিৎসা করে যে রিপোর্ট নিয়ে আসছি এটি আবার নতুন করে সংসার জীবন কেমন চলছে এটা বলেন। সংসার জীবন বলতে আমি ওইভাবে চলতেছে। মনে করেন স্ত্রী আপনার সাথে হ্যাঁ আছে আমার সাথে, উনি চাকরি করে, 6-7 হাজার টাকা পায়, 2,000 টাকা ঘর বানায় দিয়ে কচু মচু টোকাই দেব, খাওয়ান দাওয়ান। এই বাজারে তো সবই পানি পর্যন্ত কিনা ভাই। বাচ্চা হয়েছে আপনাদের? না না না, কোনো বাচ্চা কাচ্চা নাই। উনি মানুষ কেমন, আপনাকে সেবা কেমন দেন? উনি খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ, কোনো অভিযোগ নাই আপনার? না না, আমার কোনো অভিযোগ নেই। কেন বললেন আজকের এই গল্পটা? গল্পটা বললাম ছোটতেন কষ্ট হলাম, কষ্ট হয়ে মানুষ হলাম, মানে মা এত বড় কষ্ট, কিন্তু জীবনে অনেক কষ্ট থেকে গেল। আমি তো মরে যাবো মনে হয় চিকিৎসা হবে, কিন্তু আমার জীবনে একটাই কষ্ট, আমার মাকে আমি সুখটা দেখাতে পারলাম না, দিয়ে দিতে পারলাম। আর ছোট ভাইটা এখন ওই যে আজমিস্ত্রি কাজ করে না করে। হ্যাঁ, ওনার একটা মাইয়া আছে, ও বিয়ে শাদী করে মেয়ে আছে। ওই যা পায় মনে হয় বউ ফল মানুষের। আমার মেয়ের সাথে কথা হয় মাঝে মাঝে, ফোন দিলে ভালো লাগলে ধরে, না লাগলে না ধরে। যেহেতু আর এক সংসার করতে চান, ওনার প্রতি আমার তো কোনো অভিযোগ নেই। উনি চলে খাচ্ছে খাকে না, ওনার কাছে আমার মায়া আছে, চলুক, মায়ের আল্লাহ আল্লাহ মানুষ করুক। আমি বাপ হয়ে ধরে মায়ের দেখতে যেতে পারবো না, আমি তো অসুস্থ হয়ে পড়েই আছি। আমার মা, কিন্তু এটাই মনে কষ্ট থেকে গেল যে আমার মা এত কষ্ট করে আমার মানুষ করলো, মায়ের সব ভবিষ্যৎ ঠেকে দেয়। মা ও বাপ যে পৃথিবীর চেয়ে সবচেয়ে যদি কোনো দামি সম্পদ থাকে, তাহলে আমি মনে করি মা ও বাপই। এই সম্পদটা যদি হারা যায় ভাই, তাহলে আর জীবনের কোনো মূল্যই নাই। আপনার মা কোথায় থাকে এখন? বগুড়াতে মানুষের বাসায় কাজ করে, মানুষে ঘুমায়। আমার মা ফজর আদানের সময় শীতের ভিতরে উঠে দেয়, মানুষের বাসায় কাজ কর্ম করলে মানুষের ভাত দেয়, তরকারি দেয়, কিছু টাকা পয়সা হয়তো দেয়, এদিন নিয়ে এসে আমার মা টুকটুক করে চলে। কিস্তি কত টাকার লোন আপনাদের? লোন আছে 40,000 টাকা। 40,000 টাকা? এই 40,000 টাকাই অনেক বড় বোঝা হয়ে গেছে। 40,000 টাকা বোঝা হয়ে গেছে, লাভ হয়ে গেছে, 4 বছর হয়ে গেছে। আচ্ছা, 40,000-40,000ই আছে। ও, এটা সুদে বেড়ে গেছে, সুদ বেড়াতে আছে খালি। অদ্ভুত জীবন, মানুষের অদ্ভুত জীবন। প্রিয় দর্শক এবং শ্রোতা, গল্পটা যে জায়গাটায় এসে দাঁড়িয়েছে আমার আসলে কিছু বলার নাই। এই গল্পের খুব চমৎকার একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে যে আল্লাহ বলেছেন যে কখনো নিরাশ হয়েও না, পরিস্থিতি যেরকমই হোক না কেন নিরাশ হয়েও না। আমরা নিশ্চয়ই ওনার আগের স্ত্রীকে নিয়ে কোনো দোষ আরোপ করবো না, তিনি হয়তো তার জায়গা থেকে সঠিক ছিলেন, তিনি পাশে নেই, তার সন্তানটাও এখন তার পাশে নেই, কিন্তু তার পাশে একজন এসে দাঁড়িয়েছেন, সব কিছু জেনে শুনে তাকে বিয়ে করেছেন। এবং একইভাবে মা হচ্ছে পৃথিবীর সেরা সম্পদ, সবসময় বলা হয়, সেই প্রমাণও কিন্তু আজকের এই গল্পে আছে। কিন্তু কথা হচ্ছে যে এই ভদ্রলোকটাকে আসলে আমরা খালি হাতে ফেরাবো কিনা। আজকের এই গল্পটা শুনে আপনারা দেখবেন যে রেডিওতে আমরা এখন এই হেল্পিং এপিসোডগুলো একদম বন্ধ করে দিয়েছি বললেই চলে। কারণ এর পেছনের অন্যতম কারণটা হচ্ছে যে একটা গল্প প্রচারের পর যে পরিমাণ হ্রাস হয়, যে পরিমাণ মানুষ আসেন নিরুপায় হয়ে আমাদের কাছে হাত বাড়ান, আসলে সেই কোয়ান্টিটিটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। কিন্তু আমরা যে একেবারে বন্ধ করে দিয়েছি ব্যাপারটা এরকমও নয়। মাঝে মাঝে দু একটা এপিসোড যেগুলো আমাদের কাছে অনেক শিক্ষণীয় মনে হয়, সেখানে আমরা আসলে ফোন নাম্বারটা দিয়ে দেই বা ওদের সাথে যোগাযোগ করার রাস্তা বলে দিই। তো সেই জায়গাটা থেকে আমি ওনার সঙ্গে যোগাযোগ যদি কেউ করতে চান, ওনাকে যদি কোনো কেউ সাহায্য করতে চান, সেই নাম্বারটা ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাতে চাই। উনি একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও নিয়ে এসছেন, যদি আপনাদের মনে হয় যে এই লোকটিকে কোনো একটা সাহায্য করা দরকার, সেটা আপনারা করবেন। তবে অবশ্যই আমি বলবো যে আপনারা চাইলে আরো বিশেষভাবে কোয়ারি করে নেবেন। গল্পের খাতিরে আমরা বেশ কিছু বিষয় এখানে গোপন রেখেছি, বিশেষ করে ওনার বাড়ির ঠিকানা বা অন্য, কারণ এখানে কোনোভাবেই ওনার স্ত্রীর, প্রথম স্ত্রী যিনি ছিলেন, তার মান সম্মানে আঘাত আসবে সেটা আমরা চাইনি। তো সেই জায়গাটি থেকে আমরা ওই বিষয়গুলো যতটুকু গোপন রেখে প্রচার করা দরকার সেটা করেছি। তবে যদি আপনারা ওনার ঠিকানা জানতে চান, ওনার বাড়িতে গিয়ে কোয়ারি করতে চান, ওনার সমস্ত কিছু আরো জানতে চান, সেটা আপনারা ওনার মাধ্যমে করে হেল্প করতে পারেন। এটা হচ্ছে বিষয়। আর ওনার ফোন নাম্বারটা আমি জানিয়ে দিচ্ছি ওনার মুখে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন তো। আমার ফোন নাম্বার 01961 25 92 50। আরেকবার বলেন। 01961 25 92 50। এটা আপনার হচ্ছে বিকাশ নগদ? এটা আমার বিকাশ নগদ রকেট তিনটাই করা আছে? হ্যাঁ, তিনটাই করা আছে। এটা আপনার নিজের নাম্বার? এটা আমার নিজের নাম্বার। নিজের নাম্বার।
আর আপনি এই যে এখানে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, আমি ব্যাংক অ্যাকাউন্টটা নিজে আমার মুখে বলে দিচ্ছি, কিন্তু এখানে যেই ব্যাংকের অ্যাকাউন্ট এটা তার আমার নাম মোহাম্মদ ফিরোজ মন্ডল। মোহাম্মদ ফিরোজ মন্ডল, MD.FIROJMONDOL, ফিরোজ মন্ডল। এটা কোন ব্যাংক? এটা ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক শাখা বলিবদ্ধ বাজার। বলিবদ্ধ বাজার, জেলা হলো সাভার। ওনার অ্যাকাউন্ট নাম্বারটা বলছি, 205028302020111611। দেখে একটা মায়া লাগছে, ভাল লাগছে। তারপরে মায়া লাগছে, তারপরে যখন এটা তো আর বলতে চাই না যে উনি চলে গেছে, ওনার কথা আমি বলতে চাই না। তারপরে যখন মায়া লাগছে, যা তারপরে আমি কই যা আমার যেটাই হোক হোক আমি ওরে নিয়ে পারি দিই। এখন আপনি কি করেন, পেশায় কি করেন? গার্মেন্টসে কাজ করেন? হ্যাঁ, কয় গার্মেন্টসে টাকা বেতন পান এটা করে? পাই 6-7 হাজার টাকা পাই। হেল্পার তো চলে, অনেক কষ্ট হয়, কি প্রিয় করে। দর্শক এবং শ্রোতা, আমি ওদের ছবিটা ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনাদের ছবি প্রকাশ করলে তো কোনো সমস্যা নেই। না না, স্বামী স্ত্রীর ছবি ফেসবুকে থাকবে, আপনারা ঢাকা এফএম পেজে এসে আপনারা এই ছবিটা দেখতে পাবেন। আর আমি বিনীতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই দম্পতির পাশে যতটুকু আপনাদের পক্ষ থেকে দাঁড়ানো সম্ভব, বিশেষ করে ও কিন্তু বারবার ওর নিজের কথা বলতেছে না, ওর মায়ের কথা বলতেছে, যে ওর মা যে ঋণে জর্জরিত সেই জায়গাটা থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। খুবই অল্প পরিমাণ অর্থ দরকার, আর কেউ যদি ওকে সাহায্য করে ওর ট্রিটমেন্টের ব্যাপারে কোনো কিছু করতে পারেন, সবকিছু আপনাদের হাতে। আমি যোগাযোগ করার নাম্বার দিয়ে দিলাম। তবে এখানে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সরজমিনে ইনভেস্টিগেট করিনি ওনাকে। ডেফিনেটলি আপনারা যদি আরও বিস্তারিত কোয়ারি করতে চান, ওনার সঙ্গে যোগাযোগ করে তথ্য নিয়ে তারপরে আপনারা ওনাকে সাহায্য করতে পারেন। আমি আপনার নাম্বারটা তো আপনার অনুমতি ক্রমে দিয়ে